রেকর্ডিং শুরু হয়েছে এখন। যাই হোক, আমরা এই কেউ কেউ এখনো ইয়ে দিতেছেন আমার কাছে, এই টেস্ট কেস গুলা সাবমিট করতেছেন। আমি ওগুলা নিয়ে আবার ওগুলা দিয়ে আবার কোনো ইয়ে নিব না, আর দেখাবো না, ক্লাস করব না, কারণ ওইটা এনাফ। এই যেটা আমি ফিডব্যাক গুলা দিছি, ওই ফিডব্যাক গুলা আপনারা যদি ফলো করেন, এই ইউটিউবে যে ফিডব্যাক গুলা আছে ওখান নিয়ে যে কথাগুলো আমি বলছি ওইটা যদি ফলো করেন, তাহলে মোটামুটি সবারটাই কভার হয়ে গেছে। ওখানে আমি যারা পাঠাইছেন পরে তাদেরটা দেখছি, দেখার পরে আমার কাছে ওই ওই ফিডব্যাক গুলাই এনাফ। বুঝছে, ওই ফিডব্যাক গুলো আপনারা দেখবেন, ইনশাল্লাহ ওইটাতে আপনাদের কভার হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে হচ্ছে আমাদের টেস্ট ওয়ার্ক প্রোডাক্ট, এটা কি? ইউসুফ ভাই, আমি একটা কথা বলতাম আর কি। হ্যাঁ বলেন, বলেন। আমরা তো লাস্টটা শেষ করছিলাম হচ্ছে টেস্ট প্রসেস, হ্যাঁ, গত গত ক্লাসে। টেস্ট প্রসেস শেষ তো করছিলাম, জি। এইটা কি টেস্ট প্রসেসের মধ্যে নাকি না নতুন কোনো ইয়ে? না না, এটা আরেকটা, এটা টেস্ট, এই এইটা টেস্ট, এইটা অবশ্য পার্ট অফ টেস্ট প্রসেস। হ্যাঁ, এটা এই যে টেস্ট ওয়ার্ক প্রোডাক্ট পার্ট অফ টেস্ট প্রসেস। এই যে 1.4.3 দেখতেছেন না, ওইটা ওইটা ফলো রাখবেন। এর আগেরটা কত ছিল? জি জি। এর আগেরটা এরপরে 1.4 1.4.2 ছিল আর কি। ছিল। এটা টেস্ট ওয়ার্ক প্রোডাক্ট হচ্ছে 3, তার মানে ওই সেমটাই কন্টিনিউ করতেছে, ঠিক আছে? ও আচ্ছা। মানে এরপরে মনে হয় লাস্টের ইয়েটা আসবে মনে হয়, সাইকোলজি অফ টেস্টিং মনে হয়, নাকি? হ্যাঁ হ্যাঁ, এরপরে আমরা বিটুইন টেস্ট 1.4.4 আছে, এরপরে আমরা সাইকোলজি অফ টেস্টিং 1.5 এ যাবো ইনশাআল্লাহ। সাইকোলজি অফ টেস্টিং, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, ঠিক, ঠিক আছে। ঠিক আছে। তো এখন এই যে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে টেস্ট ওয়ার্ক প্রোডাক্টস, এটা কি? ঠিক আছে, এটা এটা একটা জানার দরকার আছে। টেস্ট ওয়ার্ক প্রোডাক্টস, প্রোডাক্টে কি আমরা যে কাজ করি, আমরা কি প্রোডাক্ট দেই, আমরা যারা টেস্টিং এ কাজ করব তারা কি প্রোডাক্ট আমরা কি দিব। মনে করেন যারা ডেভেলপমেন্ট করে তারা তো একটা সফটওয়্যার বানায়, ঠিক আছে? যারা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস এর সাথে থাকে তারা সফটওয়্যার বানায়, ওইটা কাস্টমার ইউজ করে। আমরা যারা আছি, যারা টেস্টিং করব, তারা কি দিব ইভেনচুয়ালি। তো এখানে এখানে বলতেছি, এটা এটা মিনিংটা হচ্ছে টেস্ট ওয়ার্ক প্রোডাক্টস এর মিনিংটা হচ্ছে, আমি জাস্ট যেটা বলতেছি সেইটাই, আপনারা এটা নিয়ে পড়তে পারেন আরো, কিন্তু জাস্টটা হলো এটাই। হোয়াট এভার আপনারা করবেন, যেইটাই করবেন, আমরা যেইটাই করব সেইটাই ডকুমেন্টেড থাকতে হবে। আর ওই ডকুমেন্টেড জিনিসগুলা ইভেনচুয়ালি আমাদের ওয়ার্ক প্রোডাক্ট হবে। মনে করেন আমরা যে রেজাল্ট গুলা পাইলাম টেস্টিং করার পরে, এই যে হোয়াট এভার প্রডিউসেস অ্যাজ পার্ট অফ টেস্ট প্রসেস ইজ এ ওয়ার্ক প্রোডাক্ট। এখন আমাদের যে টেস্ট কেসগুলো আমরা লিখলাম, এগুলা ওয়ার্ক প্রোডাক্ট। আমরা যে এই এই আপনার প্রি কন্ডিশন, আমাদের যে ডেটাগুলো গ্যাদার করলাম, মনে করেন আপনি আপনার এখানে ফাইল আপলোড করার অপশন আছে, টেস্টিং করতে হবে। আপনি একটা ফাইল রেডি করছেন যেটা আপলোড করবেন, আপনি আপনার ছবি আপলোড করা লাগবে, আপনি ছবি, এটা ওই যে আমাদের যে ডিপেন্ডেন্সি যেগুলো আছে এগুলো আপনি গ্যাদার করছেন, ওগুলোও আপনার টেস্ট প্রোডাক্ট, ঠিক আছে? সব টেস্ট কেসগুলো টেস্ট প্রোডাক্ট। আপনি টেস্ট এক্সিকিউট করার পরে আপনি যে রেজাল্ট দিয়েছেন ওইটাও টেস্ট প্রোডাক্ট, ঠিক আছে? আমি দেখাইছিলাম এখানে আপনার এই যে টেস্টগুলো আমরা এক্সিকিউট করছি, ঠিক আছে? এই যে আমাদেরকে একটা রেজাল্ট আমাদেরকে দেওয়া হয়েছে, আর এই যে আমাদের সবগুলো আমরা আপডেট করছি, পাস ফেল আপডেট করছি, এগুলো সবই হচ্ছে টেস্ট প্রোডাক্ট। এই যে আমরা টেস্ট কেসগুলো লিখছি, এখানে যে টেস্ট কেসটা আমরা লিখছি এটাও টেস্ট প্রোডাক্ট। সো এভরিথিং যে এটা আমরা করব, হোয়াট এভার প্রডিউসেস অ্যাজ পার্ট অফ দ্য টেস্ট প্রসেস ইজ এ ওয়ার্ক প্রোডাক্ট। এটা হচ্ছে টেস্ট ওয়ার্ক প্রোডাক্ট, ঠিক আছে? So test cases, test plan, test report, everything work product. That's it. এটা হচ্ছে test work product. Traceability between the test bases and test work products. এটা খুবই ইম্পর্টেন্ট, এটা জানা দরকার। এটা ইম্পর্টেন্ট এই কারণে যে আপনি যদি ট্রেসেবিলিটি করতে পারেন, ট্রেস করতে পারেন, তাহলে আপনি আপনার কোথায় ফল্ট আছে, কোথায় আপনার টাইম লাগতেছে বেশি, কোথায় কম লাগবে, কোথায় আপনার মোর রিসোর্স লাগবে, এগুলো আপনি জানতে পারবেন। কোথায় কোন জায়গায় আপনার ইয়ে আছে, আপনার ফ্লস আছে, এগুলো আপনি বুঝতে পারবেন। এটা বোঝার জন্য ট্রেসেবিলিটি খুব ইম্পর্টেন্ট,
ঠিক আছে, একটা সেকেন্ড। তো এইটা বোঝার জন্য আপনার আপনার ট্রেসেবিলিটিটা খুবই ইম্পর্টেন্ট। আর ট্রেসেবিলিটি কিভাবে পাবেন? এই ট্রেসেবিলিটির জন্য আপনাকে সবকিছু ডকুমেন্ট থাকতে হবে, ঠিক আছে? এই যে মনে করেন আমাদের টেস্ট কেসগুলো আমরা ডকুমেন্ট করছি, ঠিক আছে? আমাদের এগুলো সব ডকুমেন্টেড, এখানে লেখা আছে আমরা কি টেস্ট করব, কি টেস্ট করছি, সবগুলো লেখা আছে, কোনটা পাস করছে, কোনটা ফেল করছে, কত পার্সেন্ট পাস হয়েছে, কত পার্সেন্ট ফেল হয়েছে, সব আমাদের ডকুমেন্টেড আছে। এগুলা ডকুমেন্টেড থাকলে তখন এগুলা ট্রেস করা যায়, যে এটা কবে আপনি আপডেট করছেন এটাও এখানে ট্রেস করা যায়। এখানে গেলে আপনি কবে আপনি আপডেট করছেন এটা দেখায়। আহ, এটা ডিলিট ডিলিট, আচ্ছা এটা ইয়েতে, এটা রেজাল্টের আপনার এই যে কবে লাস্ট আপডেট হয়েছে এটা এটা এখানে দেখায়, ঠিক আছে? তো সবকিছুই আমাদের ট্রেসেবিলিটি থাকলে আমরা বুঝতে পারবো যে আমাদের, তো এখানে ট্রেসেবিলিটির কথা বলতেছি কি, অ্যানালাইজিং দ্য ইম্প্যাক্ট অফ দ্য চেঞ্জেস। এটা আপনি কিভাবে বুঝবেন? এই ট্রেসেবিলিটি থাকলে আপনি বুঝতে পারবেন, কারণ আপনি যখন আপনার কাছে রেজাল্ট গুলো দেওয়া হবে এবং আপনি যখন জানেন আপনার শুরু থেকে আপনাকে আপনি কি যে কাজগুলো করতেছেন সবগুলো যদি ট্রেস থাকে, আপনি কাজগুলো রেকর্ডেড থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার এই কাজগুলো, আপনার স্টেপগুলোতে আপনার কতটুকু বেনিফিট হয়েছে অথবা লস হয়েছে অথবা কোথায় আপনার প্রবলেম আছে, এগুলো সব আপনি অ্যানালাইজ করতে পারবেন, ঠিক আছে? মেকিং টেস্টিং অডিটেবল, এইটা একটা ওয়ান অফ দ্য মেজর রিজন। অডিটেবলটা মিনিং এখানে জাস্ট, এটা অ্যাকাউন্টিং এর ভাষায় বলা হয়েছে অডিটেবল, আসলে এটা জাস্ট চেক করা যাবে কোথায় কোন কাজ হয়েছে, কে কতটুকু কাজ করছে, আপনি এটা দিয়ে বলতে পারবেন। এই যে রেজাল্ট গুলো আছে, এই রেজাল্ট গুলো দেখলে আপনি বলতে পারবেন যে কে কতটুকু কাজ করছে, কারণ এই রেজাল্ট গুলাতে আপনি বুঝতে পারবেন যে এই অংশগুলা, এই পুরো অংশটা একজনে কাজ করছে, ওইটা আরেকজনে কাজ করছে, আপনি ডিটেইলস আপনার কাছে আছে, ঠিক আছে? আর অডিটেবল বেসিক্যালি এইটাই, যেখানে আপনি ট্রেস করতে পারবেন। এটা অনেক ইম্পর্টেন্ট এই কারণে, মনে করেন আপনি একটা বাগ রিপোর্ট করছেন, একটা টেস্ট করছেন, আপনি এটা ফেল করছেন, আপনি রিপোর্ট করছেন, তখন একজন যদি এটাতে কাজ করে, যে ডেভেলপার এটাতে কাজ করবে, ভেরি লাইকলি ও আপনাকে প্রশ্ন করবে যদি সে বুঝতে না পারে। তখন এই ডিটেইলস গুলো থাকলে, এই রেকর্ডিং থাকলে, কোথায় কে কোথায় কাজ করছে, কোনটা কাকে আপডেট করছে থাকলে, এগুলা জিজ্ঞেস করা যায়, প্রশ্ন করা যায়, জানা যায়। তো এই জন্য এইটা খুবই হেল্পফুল। মিটিং আইটি গভর্নেন্স ক্রাইটেরিয়া, এইটাও মনে করেন আপনার, এই যে একজন যদি আপনি বললেন আপনি এটা টেস্টিং করছেন, যেখানে ফর এক্সাম্পল ধরলাম এই সাইটটা আপনি টেস্টিং করছেন, আপনি বলছেন যে এই সাইটের যে কুকি ম্যানেজমেন্ট যেটা আছে, ধরেন এই কুকি ম্যানেজমেন্ট, এই সাইটটা মনে করেন আপনি টেস্টিং করছেন, ঠিক আছে? এখন দেখা গেছে এই টেস্টিংটা আপনি করছেন যে কুকি সেটিংস, যেটা এখানে যে এই এই যে ইউরোপিয়ান ইউনিয়নের যে রিকোয়ারমেন্ট আছে কুকির ব্যাপারে, এই রিকোয়ারমেন্টটার ব্যাপারটা আপনি বলছেন যে আপনি টেস্টিং করছেন, কিন্তু এটা এখনো দেখা যাচ্ছে যে মানুষ কমপ্লেন করছে বা কেউ কমপ্লেন করছে, এটা কুকির কথা এটা বলতেছে না, ঠিক আছে? তো এখন আপনি বুঝবেন, আপনি কিভাবে বুঝবেন যে এটা টেস্টিং হয়েছে বা এটা কে টেস্টিং করছে, কেন এটা দেখা যাচ্ছে এখনো দেখাচ্ছে না কাস্টমারকে, এটা আপনি কাকে জিজ্ঞেস করবেন? তখন আপনি যখন এখানে যাবেন, এই টেস্টটা কে করছে এখানে গিয়ে দেখতে পারবেন, ঠিক আছে? এ, এটা যেহেতু এখানে অ্যাসাইন করা নাই, এটা দেখাচ্ছে না, তো এটা যখন আপনি যে টেস্টিং করবে তার এটা যখন দেখাবে, তখন আপনি বলতে পারবেন যে অমুকরে জিজ্ঞেস করতে পারবেন যে এটা তুমি করলা, এটা কেন, এটা এখন কেন দেখাচ্ছে না, তো সে আনসার করতে পারবে আপনাকে। তো এই যে আইটি গভর্নেন্স ক্রাইটেরিয়া, এইটার ওয়ান অফ দা ক্রাইটেরিয়া গুলা হচ্ছে যে এই যে রিকোয়ারমেন্ট গুলো থাকে, এই সরকারি যে রিকোয়ারমেন্ট গুলো, যেমন কুকি পলিসি, এটা ইউরোপিয়ান ইউনিয়নের রিকোয়ারমেন্ট। তারপরে এই ক্রেডিট কার্ডের ডিটেইলস সেভ করা, এটাও জিডিপিআর এর আওতায় পড়ে। পার্সোনাল ইনফরমেশন সেভ করে, এগুলো জিডিপিআর এর আওতায় পড়ে। এই যে গভর্নেন্স এর যে ক্রাইটেরিয়া, সরকারের যে রুলস রেগুলেশনস, ওগুলা মেনটেন করতে হলে এই আপনার ট্রেসেবিলিটি থাকতে হয়। ইমপ্রুভিং দ্য আন্ডারস্ট্যান্ডিং ও টেস্ট প্রোগ্রেস রিপোর্ট, সামারি রিপোর্টস, এই যে এগুলো তো সব আমরা আলাপ করছি, যদি আমরা এগুলো সব রেকর্ডেড থাকে তাহলে আমরা জানতে পারবো আন্ডারস্ট্যান্ডেবিলিটি, প্রোগ্রেস কতটুকু হয়েছে, রিপোর্ট দেখতে পারবো, সামারি রিপোর্ট সবকিছু জানতে পারবো। স্ট্যাটাস অফ দ্য এলিমেন্ট অফ দ্য টেস্ট বেসিস,
requirement that passed the test, a requirement that okay, that failed test. Okay, তো এটা তো আমরা বুঝলাম, এটা এই স্ট্যাটাস আমরা জানতে পারলাম কোন রিকোয়ারমেন্টটা পাস করছে, কোন রিকোয়ারমেন্ট ফেল করছে। এখন যদি একটা রিকোয়ারমেন্ট ফেল করে আমরা এটা কি করব, এখানে ফেল দেখাবো, ঠিক আছে। তারপরে রিলেটিং টেকনিক্যাল অ্যাসপেক্ট অফ টেস্টিং স্টেকহোল্ডার টার্মস দ্যাট দে ক্যান আন্ডারস্ট্যান্ড। এইটা, এই যে টেস্ট টেকনিক্যাল অ্যাসপেক্টস, এইটাও একটা ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এখন মনে করেন আপনি একটা টেস্টিং দিছেন, আমাকে টেস্টিং করতে দিছেন একটা সেক্টর, এই ইডিএমএস সেক্টরটা, ঠিক আছে, কিন্তু এই সেক্টরটা আমি কিছুই জানি না, কিছুই জানি না। তো অনেক সময় হয় কি, এই সেক্টরে মনে করেন আপনি যেই টেস্ট কেসগুলো আছে এগুলাই আমি এক্সিকিউট করছি। মনে করেন এখানে এই 10টা, এখানে 5টা, 1 2 3 4 5 6 7 8, এই সবগুলো ইডিএমএস এর, ঠিক আছে, কয়টা হচ্ছে, এখানে 20টা আছে ইডিএমএস এর। এই যে 20টা টেস্ট আছে এগুলাই আমি এক্সিকিউট করছি, এগুলোতে আমি কোনো বাগ পাই নাই। কিন্তু আমি যদি এই এরিয়া সম্বন্ধে ফ্যামিলিয়ার হই, তাহলে অনেক সময় আছে যে এই এক্সিকিউশন, এই যে টেস্ট কেসের বাহিরেও কোনো যদি প্রবলেম থাকে তাহলে আমি এটা নোটিস করতে পারবো। তো এই যে এই কথাটা এখানে বলছে যে এই টেকনিক্যাল অ্যাসপেক্ট অফ টেস্টিং টু দ্য স্টেক হোল্ডার্স, আপনি যখন এই কোনো একটা এরিয়া টেস্টিং করবেন আর এটা যদি ট্রেসেবল থাকে, তাহলে আমি জানি আপনি ইডিএমএস এ আগে কাজ করছেন, টেস্টিং করছেন। নেক্সট টাইমে যদি কোনো আপডেট আসে ইডিএমএস এ, তাহলে আমি আপনাকে দিব। কেন দিব? আপনি এরিয়া থেকে কাজ করছেন, আপনি এটা খুব ইজিলি আপনি টেস্টিং করতে পারবেন। এখন যদি নতুন কাউকে দেই যে এটা এই এরিয়াতে কাজ করে নাই, তার জন্য কঠিন হবে, বা যা কঠিন হবে বলবো না, বলবো যে তার জন্য একটু সময় লাগবে। ফর এক্সাম্পল, আমি আগে বলছি যে মনে করেন এখানে আমরা এই ফিল্টার গুলাতে একজনে কাজ করছে, ঠিক আছে, একজন এই এই ফিল্টার গুলাতে মনে করেন এই লোকেশন, মেক এন্ড মডেল, এই প্রাইস, এই তিনটাতে একজনে কাজ করছে, এই তিনটা ফিল্টারে সে এগুলা সম্বন্ধে ভালো ধারণা আছে। এখন আমি যদি নতুন একজন যে জানে না, এগুলাতে কাজ করে নাই, তাকে দেই, তাহলে তার একটু সময় লাগবে, সে সব টেস্ট কেসগুলো একটা স্টেপ বাই স্টেপ পড়বে। কিন্তু যে হিসেবে কাজ করছে স্টেপ বাই স্টেপ পড়া লাগবে না, সে ঠাস ঠাস করে কাজ করে ফেলবে। তো এইটাই এখানে বলছে যে আপনার আপনার যে টেকনিক্যাল অ্যাসপেক্ট যেগুলো আছে এগুলো সম্বন্ধে আপনার ধারণা হবে, আপনার জানা হবে, আপনি বুঝতে পারবেন কে কোন এরিয়াতে এক্সপার্টিস আছে। প্রোভাইডিং ইনফরমেশন টু অ্যাসেস প্রোডাক্ট কোয়ালিটি, প্রসেস ক্যাপাবিলিটি এন্ড প্রজেক্ট প্রসেস, এটা আমরা এগুলো আগে আগে আলোচনা করছি। প্রোডাক্ট কোয়ালিটি, আপনি প্রোডাক্ট কোয়ালিটি সম্বন্ধে আপনি বলতে পারবেন। আপনার যখন রেজাল্ট গুলো দেখবেন আপনি যে আপনার 69% পাস, তখন আপনি বলতে পারবেন আপনার প্রোডাক্টের কোয়ালিটি কতটুকু। এখন যদি এই এই রেজাল্ট গুলো আপনার কাছে না থাকে, এগুলো যদি রেকর্ডেড না হয়, আপনার একজন বললো, আপনি একজনের দিলেন টেস্টিং করতে, এই ওয়েবসাইটে টেস্টিং করতে দিচ্ছেন, সে টেস্ট করে বললো 100% পাস, কোনো রেকর্ড নাই, কোনো ডকুমেন্ট নাই, রেকর্ড নাই, সে বললো 100% পাস, এখন আপনি তারা বিশ্বাস করলেন। এইটা হবে না। এইটা ইন্ডাস্ট্রিতে এগুলো কাজ করেন, এই ধরনের কাজ ইন্ডাস্ট্রিতে চলে না। আইটি ইন্ডাস্ট্রিতে, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আপনাকে সবকিছু রেকর্ডেড হইতে হবে, সবকিছু। আপনি যে কাজ করতেছেন এটা রেকর্ডেড হইতে হবে, আপনার কাজগুলাও কি কাজ করতেছেন ওগুলাও রেকর্ডেড হইতে হবে, সবকিছু। তো এই রেকর্ডেড কিভাবে হবে? আপনি যে এটা টেস্টিং করছেন, যখন আপনি এই ধরনের রেজাল্ট প্রডিউস করবেন, সবগুলো এইভাবে দিবেন, আমি টেস্ট করছি, এটা পাস, এটা পাস, এটা ফেল, এটা পাস, এটা পাস, এবং ইভেন্চুয়ালি এইভাবে রেজাল্টটা প্রডিউস হবে। এইটা হচ্ছে আপনার প্রুফ আপনি কাজ করছেন, আপনি এটা টেস্টিং করছেন। তো এটা আপনার প্রোডাক্টের কোয়ালিটি বুঝায় যে এটা প্রোডাক্টের কোয়ালিটি কতটুকু, এটা ভালো কিনা খারাপ, ডিপেন্ডিং অন দ্য ইন্ডাস্ট্রি। আমি আপনাদেরকে আগেও বলছি, ডিপেন্ডিং অন দ্য ইন্ডাস্ট্রি, কোন কোন ইন্ডাস্ট্রিতে আছে এই যে 69% পাস সাধারণত কেউ দিবে না আপনাকে, বুঝছেন। মোটামুটি অ্যারাউন্ড, ডিপেন্ডিং অন দ্য ইন্ডাস্ট্রি 90% পাস হইলে অনেকে এটা ভালো, আর কারো কারো আছে 90%ও ভালো না, কারো কারো আছে 99% হইলে ভালো। মনে করেন আপনি যদি গুগলে, ফেসবুকে এগুলাতে কাজ করেন, এরা খুবই সিরিয়াস তাদের কোয়ালিটির ব্যাপারে। এই অ্যামাজনে যারা এই আপনার ই কমার্সে কাজ করেন, তারা জানেন ই কমার্সে প্রোডাক্টের কোয়ালিটি কত ইম্পর্টেন্ট, ওইটা ওরা সিরিয়াসলি দেখে, ওরা 99% না হইলে ওরা রিলিজ দিবে না। তো এইটা এইভাবে প্রোডাক্টের কোয়ালিটি জানা যায়। প্রসেস ক্যাপাবিলিটি, প্রসেস ক্যাপাবিলিটি বলতে আপনার এই যে পুরো প্রসেসটা, আপনার সফটওয়্যার টেস্টিং প্রসেস, আপনার কতটুকু কাজ করতেছে এটা আপনি বুঝতে পারবেন, কারণ আপনি তখন জানবেন আপনার কোথায় প্রবলেম, পুরো সিস্টেমটা আপনি বুঝতে পারবেন, আপনার টেস্টিং করতে কত সময় লাগছে, কোথায় আপনার সময় বেশি লাগছে, সবকিছু ট্রেসেবিলিটি করতে পারলে আপনি জানতে পারবেন। প্রজেক্ট প্রোগ্রেস এগেইনস্ট বিজনেস গোলস, এই যে বিজনেস গোলটা কি, প্রজেক্টের প্রোগ্রেস এগেইনস্ট বিজনেস গোল, বিজনেসের গোল থাকে। গোলগুলা কি? মনে করেন এই যে এই টেস্টিংটা, এই যে আপনার টাইমের ভিতরে শেষ করা,
ঠিক আছে, আপনার যে 2 উইকস এর 3 উইকস এর স্প্রিন্ট আছে আপনার রিলিজের, আপনার রিলিজ মনে করেন এভরি 2 উইকে করেন, এভরি 1 উইকে করেন, এখন আপনার রিলিজ করতে পারেন নাই, এগুলা যদি একবার পারেন নাই, তখন আপনি এটা রেকর্ডেড থাকলে আপনি পরের বার বুঝতে পারবেন যে ওই জায়গায় আমার রিগ্রেশনের টাইমে আমার বেশি সময় লাগছে অথবা আমার টেস্ট প্ল্যানিং এর সময় বেশি লাগছে, তখন আপনি ওই জায়গায় এফোর্ট দিতে পারবেন যাতে এই প্রবলেমটা আবার না আসে। তো এইটা তখন আপনাকে কি করে এই এই বিজনেস গোলটা অ্যাচিভ করতে সাহায্য করে। এই হচ্ছে আপনার ট্রেসেবিলিটি বিটুইন দ্য টাস্ক। ট্রেসেবিলিটি খুবই ইম্পর্টেন্ট, এটা নিয়ে প্রশ্ন আসবে, এই আপনার আইএসটিকিউতে আসবে। আর এই সাধারণত এই ট্রেসেবিলিটি এগুলা, সরি, ট্রেসেবিলিটি নিয়ে আপনার এইভাবে ট্রেসেবিলিটির কথা বলে ইন্টারভিউতে প্রশ্ন আসে না, সাধারণত আসে আপনার টেস্ট কেস নিয়ে, টেস্ট কেস কি, কেন দরকার, এই ধরনের টেস্ট কেসের স্টেপ গুলা কি, এই ধরনের প্রশ্ন আসে। কিন্তু ট্রেসেবিলিটি সরাসরি ট্রেসেবিলিটি নিয়ে কোনো প্রশ্ন আসে না, আমি শুনি নাই, দেখি নাই। বাট এই ধরনের প্রশ্ন আসবে, অ্যানালাইজিং, কিভাবে তুমি বুঝবা এই টেস্ট কেসটা তোমাকে ইম্প্যাক্ট করছে তোমার কাজে, বুঝছেন। তারপরে এই অডিটেবল নিয়ে কখনো এটা শুনি না, বাট অডিটেবল তো আমরা বুঝতে পারতেছি যে আমরা এই টেস্ট কেসটা কতটুকু কাজ করতেছে, এগুলো আমরা অডিট করতে পারবো, দেখতে পারবো, বুঝতে পারবো আমাদের প্রবলেম কোথায়, ট্রেসেবিলিটি থাকলে প্রবলেম কোথায় আছে, কোথায় হবে, এগুলো বুঝতে পারবো। হচ্ছে ট্রেসেবিলিটি। এরপরে আছে আপনার দ্য সাইকোলজি অফ টেস্টিং। এইটা এটা আসলে এতে ইউসেফ একটা কোশ্চেন ছিল এই হ্যাঁ, যে তাহলে এখন একটা পার্থক্য করতেছে ট্রেসেবিলিটি বিটুইন মানে দুইটা জিনিসের মধ্যে, একটা হলো টেস্ট ওয়ার্ক প্রোডাক্ট, তো আমরা বুঝলাম জিনিসটা, তো টেস্ট বেসিস তো এটাও তো সেম জিনিসটাই বুঝাইতেছে, তাই না? যে টেস্টিং এর যে কেসগুলি, প্ল্যানগুলি, ডিজাইনগুলি, এটা তো টেস্ট বেসিসের মধ্যেই পড়ছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ওয়েল, এটা হচ্ছে ট্রেসেবিলিটি বিটুইন টেস্ট বেসিস এন্ড টেস্ট ওয়ার্ক প্রোডাক্ট। টেস্ট বেসিসটা কি? ওটা তো সেম জিনিস না, টেস্ট বেসিস এন্ড টেস্ট ওয়ার্ক প্রোডাক্টস বা না, ওয়ার্ক প্রোডাক্টটা আমরা আগে বলছি, আমি জানি না তুমি কখন জয়েন করছো। ওয়ার্ক প্রোডাক্টটা হচ্ছে যেটা আমরা প্রোডিউস করি, ঠিক আছে। আমরা যখন টেস্টিং করি আমাদের যে প্রোডাক্ট, আমাদের যে প্রোডিউস গুলো আছে, আমরা যা করব টেস্ট কেস, আমাদের এই যে টেস্ট কেস, এগুলো একটা টেস্ট ওয়ার্ক প্রোডাক্ট। আমাদের এই যে টেস্ট রেজাল্ট, এই যে রেজাল্ট, এটা একটা টেস্ট ওয়ার্ক প্রোডাক্ট। আমাদের এভরিথিং, আমাদের যে এই যে অ্যানালাইসিস, ডিজাইন, আমরা যা করি সব কিছু হচ্ছে টেস্ট ওয়ার্ক প্রোডাক্ট। টেস্ট ওয়ার্ক প্রোডাক্ট, হ্যাঁ আমি ওইটাই আর কি, টেস্ট কেস, প্ল্যান, রিপোর্ট, রেজাল্ট, এভরিথিং আর হলো যে টেস্ট বেসিসটা হচ্ছে ওই যে ফাইনালি যে আমাদের যে রেজাল্ট গুলো আসে, ওইটা আমরা যখন একটা টেস্ট, আমরা যখন টেস্টিংটা কমপ্লিট করব, পুরো টেস্টিংটা কমপ্লিট করব, এই কমপ্লিশন করা হচ্ছে টেস্ট বেসিস, এটা বুঝছেন। আর এইটার সাথে রিলেট করা হয় টেস্ট ওয়ার্ক প্রোডাক্টের, কারণ হচ্ছে আমরা এই একটা টেস্টিং লাইফ সাইকেল কমপ্লিট করলে ইভেন্চুয়ালি আমাদের কিছু ওয়ার্ক প্রোডাক্ট আসবে, ঠিক আছে। ওয়ার্ক প্রোডাক্ট গুলো কি? টেস্ট কেস আসবে, আমাদের টেস্ট ডেভেলপমেন্ট, এই ডিজাইন আসবে, আমাদের অ্যানালাইসিস আসবে, আমাদের এই টেস্ট ডেটা, আমাদের যেগুলো লাগবে ওগুলো আসবে, এগুলো সব হচ্ছে আমাদের টেস্ট ওয়ার্ক প্রোডাক্ট। এগুলোর সাথে টেস্ট বেসিস বলি ওই যে আমাদের টেস্ট কমপ্লিশন করার এই টেস্টে পুরো স্টেপ গুলো যে কমপ্লিট করলাম, এগুলার রিলেশন আর এইটা টেস্ট ওয়ার্ক প্রোডাক্টের রিলেশন। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে এই দ্য সাইকোলজি অফ টেস্টিং। এইটা নিয়ে আসলে কোনো আপনি ইন্টারভিউতে কোনো প্রশ্ন পাবেন বলে আমার মনে হয় না। সাধারণত এটা নিয়ে কোনো প্রশ্ন করে না তেমন একটা, কিছুটা হয়তো কাছাকাছি প্রশ্ন থাকবে, বাট হ্যাঁ কাছাকাছি প্রশ্ন থাকতে, হ্যাঁ থাকবে, আছে আসলে কাছাকাছি প্রশ্ন আছে। ফর এক্সাম্পল, যাই আমরা প্রথমে সাইকোলজি নিয়ে কথা বলি, এটা ইয়েতে আসবে, এই আইএসটিকিউর জন্য ঠিক আছে, কিন্তু আমরা ইন্টারভিউর জন্য কতটুকু, খুব বেশি হয়তো নাই, তারপরেও আমরা আলোচনা করি। সাইকোলজি অফ টেস্টিং এটা হচ্ছে সরি সফটওয়্যার ডেভেলপমেন্ট, এই যে সফটওয়্যার ডেভেলপমেন্টটা ইনক্লুডিং সফটওয়্যার টেস্টিং ইনভলভস হিউম্যান বিংস, ঠিক আছে। এটা আমরা সবাই হিউম্যান, এবং আমাদের এই সাইকোলজিটা, হিউম্যান সাইকোলজিটা এটাতে ডিপেন্ড করে, এই কাজের উপরে এফেক্ট করে। কিভাবে এফেক্ট করে? আচ্ছা, আমরা একটু এই পয়েন্টগুলো না বলার আগে আমরা কিছু কথা বলি। কথা হচ্ছে, মনে করেন আমি টেস্টার, আপনি একটা ডেভেলপ করে দিয়েছেন আমাকে, ঠিক আছে। আমাকে এই ফিচারটা, এই যে লোকেশন ফিচারটা আপনি ডেভেলপ করে দিয়েছেন আমাকে দিয়েছেন আমি টেস্ট করার জন্য, ঠিক আছে। আমি টেস্ট করলাম, টেস্ট করার পরে এখানে এটা ফিল্টার করলাম, এখানে দেখলাম একটা বাগ পাইছি, আমি রিপোর্ট করলাম। আপনার কেমন লাগবে? আপনি কি ফিল করবেন?
কেউ বলবেন প্লিজ, একটু ফিডব্যাক দেন কিভাবে, কেমন লাগবে আপনার, ভালো লাগবে, খারাপ লাগবে? আমি বলি, আমি প্রথম মানে যেহেতু এটা আমি করছি, আমার কাছে হয়তো আমি অ্যাকসেপ্ট করতে পারবো না, বা আমি এটাকে বিলিভ করব না, বা কিভাবে আমার সাথে সে আহ, এটা ইনফরমেশনটা দিচ্ছে সেটাও একটা ডিপেন্ড করে। ওই যদি আমাকে ব্লেম করে তাহলে হয়তো আমি অ্যাংরি হব, এই ধরনের আর এক্স্যাক্টলি, কি। এই সব কিছু হচ্ছে সাইকোলজির ভিতরে পড়ে, ঠিক আছে? এই আপনি যেটা মশির ভাই যেটা বলছে, এটা একদম 100% কারেক্ট। এটা হচ্ছে আপনার, যদি প্রথম প্রথম কেউ শুরু করে তার বেশি খারাপ লাগে, কিন্তু আস্তে আস্তে মানুষ যখন লং টাইম কাজ করে তখন ইউজ টু হয়ে যায়। ডেভেলপাররা ইউজ টু হয়ে যায়, না বাগ পাবে, বাগ রিপোর্ট করবে, এটা কোনো অসুবিধা নাই। তারপরেও একটা সাইকোলজি কাজ করে যে আমি ডেভেলপ করছি, আমাকে মনে করেন আমি এটা ডেভেলপ করছি, আমার ধারণা আমি 100% পারফেক্ট, এটাতে কোনো প্রবলেম নাই। আর আপনি আইসা আপনি 2-3টা বাগ এটার উপরে রেজ করলেন আমার কাছে, তখন আমি দেখলাম, দেখার পরে আমার কাছে খারাপই লাগবে। কেন? যে আরে এত ভালো করে ডেভেলপ করলাম, এটা তো বাগ আছে, এটা কি কয় না কয়, বুঝছেন? তো এরপরে আমি কি করব জানেন? আমি করব কি, আমি আপনার এই স্টেপ গুলা পড়বো, পড়ার পরে আমি চেষ্টা করব খুঁজে পাইতে যে আসলে ওইটা রিকোয়ারমেন্টে যে সে যে আমি যেভাবে করছি ওইটাই কারেক্ট, আপনি যেটা বলতেছেন এটা রং, রিকোয়ারমেন্টে ওইভাবে নাই, আমি এটা চেষ্টা করব। কিন্তু এগুলা এগুলা শুধু ইনিশিয়াল স্টেজ, প্রথম স্টেজে যারা প্রথম প্রথম ডেভেলপমেন্টে জয়েন করে তাদের বেশি খারাপ লাগে। পরে যখন আস্তে আস্তে মানুষ ইউজ টু হয়ে যায়, বাগ পাওয়া যাবে এটা স্বাভাবিক মনে করে, এরপরে এটা অনেকটা স্বাভাবিক হয়। তারপরেও ডেভেলপার আর টেস্টারদের মধ্যে এক ধরনের সাইকোলজিক্যাল দ্বন্দ্ব থাকে, কনফ্লিক্ট থাকে। টেস্টারদের ধারণা থাকে, ফর এক্সাম্পল একটা টেস্টার, আপনি যদি টেস্টার হন, আপনার একটা ধারণা থাকবে কি জানেন, আপনি এই পুরো ফিচারটা, আপনার একটা বড় ফিচার ডেভেলপ করছে, ফর এক্সাম্পল ধরলাম এই পুরো ফিল্টারটা, এখানে এই লোকেশন, মেক, মডেল, প্রাইস, ইয়ার, সবগুলো মনে করেন 10টা ফিচার আছে, এই সবগুলা মনে করেন ডেভেলপ করছে 4-5 জনে মিলে, আর আপনি টেস্টিং করতেছেন, বা আপনারা 5 জন টেস্টিং করতেছেন। 5 জন টেস্টিং করার পরে যদি একটা বাগও না পান, তখন আপনার কেমন লাগবে বলেন দেখি? তখন আপনাদের খারাপ লাগবে। কেন খারাপ লাগবে? বলবেন যে আরে এত বড় একটা প্রোডাক্ট ইয়ে করলাম, এত কিছু, এত ফিচার টেস্টিং করলাম, একটা বাগও পাইলাম না, এত ভালো নাকি? মানে এরা যারা ম্যানেজার আছে তাদের মধ্যেও প্রশ্নটা আসবে যে এতগুলা ফিচার ডেভেলপ করলো, এই 10টা ফিচার 10টা ফিল্টারে ডেভেলপ করছে, কিন্তু একটাও বাগ নাই, এটা একটু সন্দেহ আসবে। আর এই যে বিষয়গুলা, এগুলা কিন্তু একটা মানুষের এই টেস্টিং এ বলেন, ডেভেলপমেন্টে বলেন, সবকিছুতে এফেক্ট পড়ে। আর এই জন্য কিছু দ্বন্দ্ব থাকে। এগুলা কিভাবে ওভারকাম করবেন? ঠিক আছে, তো এইটাকে এখানে বলছে এই 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 সাইকোলজি অফ টেস্টিং। ঠিক আছে, এই যে আপনার কিছু প্রবলেম থাকবে, এগুলো আপনি যখন ডেভেলপ করতে যাবেন, আপনি যখন মানুষের এই কোনো একটা ফিচার টেস্টিং করতে যাবেন, অনেক সময় আছে এই ডেভেলপাররা আপনার ওই রিপোর্ট, আপনার যে বাগ এটা রিপোর্ট করছেন ওটার সাথে এগ্রি করবে না। তখন আপনি কি করবেন? যখন ধরেন যে আপনি এই 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 বাগটা রিপোর্ট করছেন, এখানে মনস্টার লিখলেন, কিন্তু এখানে এই মনস্টারের যে এরিয়া আছে, এরিয়ার বাহিরেও দেখাচ্ছে আপনি রিপোর্ট করছেন এটা, কিন্তু ডেভেলপার সে এগ্রি করতেছেন আপনার সাথে, আপনি বাগটা রিপোর্ট করছেন, এগ্রি করতেছেন, তখন আপনি কি করবেন? ম্যানেজারের সাথে এটা আমি হ্যান্ডেল করব, বা আমার যে বস আছে এক্স্যাক্টলি, তার আপনার সাথে। যে সিনিয়র আছে, আপনার যে ম্যানেজার বলেন, সুপারভাইজার বলেন, অনেক সময় আছে ম্যানেজার আপনার অফশোর, আপনার আপনার ম্যানেজার হয়তো আমেরিকাতে, আপনার ম্যানেজার এখানে নাই, এখন আপনি কি করবেন? আমি তখন আপনার যে সাবঅর্ডিনেট কলিগ থাকলে আছে, যে তারে অথবা ম্যানেজারে মেইল করে দিব, সব তো মেইল সিস্টেম। হ্যাঁ, এখন হবে কি না, এটা অনেক সময় আছে যে ম্যানেজার যখন শুরু করবে তখন আপনার কাজই শেষ, ঠিক আছে? তো এইসব ক্ষেত্রে অনেক সময় হয় কি, আপনার কলিগরে আপনি কথা বলতে পারেন। ফর এক্সাম্পল, আপনার কলিগ আপনার ম্যানেজার না, সে আপনার সমান কলিগ, আপনার মতো, আপনি যেরকম ইঞ্জিনিয়ার সেও আপনার মতো, তার অপিনিয়নটা নিতে পারেন। আচ্ছা তুমি এইটা দেখো তো, তুমি এটা কি ঠিক আছে কিনা। ঠিক আছে, সে যদি বলে ঠিক আছে, তাহলে আপনি মোটামুটি আরেকটা অপিনিয়ন পাইলেন যে আপনারটা ঠিক আছে। সে যদি বলে না এটা বোধহয় ওই রাইট, তখন আপনি বুঝতে পারলেন যে আপনার এখানে হয়তো আপনারও ভুল থাকতে পারে। ইভেনচুয়ালি এই ধরনের যদি কোনো কনফ্লিক্ট হয়, এটা সাধারণত আপনার এইভাবে রিজলভ করা লাগে। এই ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে ইন্টারভিউতে। আমাকে করছিল অবশ্য একটা প্রশ্ন এই ধরনের, যে এই আমি তখন যখন আমি এওএল ইন্টারভিউ দেই, তখন আমারে বলছিল যে তোমার সাথে যদি তুমি একটা ফিচার ডেভেলপ করছো, এইটার সাথে যদি কারো, বা তুমি একটাতে কাজ করছো, এটা এটা যদি আরেকজনের সাথে দ্বন্দ্ব লাগে, তোমার এটাতে এগ্রি না করতে, কিভাবে কি করবা?
তো বললো এটা তো আমি বললাম যে এটা তো আমার আমি ম্যানেজারের সাথে কথা বলতে হবে, কারণ এই যে কনফ্লিক্ট লাগে, আমি যদি মনে করি আমারটা রাইট, আমি তার কথা শুনবো। প্রথমে বলবেন যে আমি তার কথা শুনবো, তার সে কি বলতে চায় ওইটা দেখবো, ওইটার সাথে আমি আমার রিকোয়ারমেন্ট মিলিয়ে দেখবো, যদি হয় তাইলে হলো, যদি না হয় আমি এগ্রি না করি তাইলে আমি আমার ম্যানেজারের সাথে কথা বলবো, সে এটা নিয়ে আলোচনা করবে। এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো সাইকোলজিটা এটাই। আর এই সাইকোলজিটার কারণে কিছুটা দ্বন্দ্ব হয় অনেক সময়। আছে আপনার যারা কিউতে কাজ করে আপনার কখনো আছে এই দ্বন্দ্বগুলা আসলেই একটু খারাপ পর্যায়ে চলে যায়, এগুলো ভেরি রেয়ারলি খারাপ পর্যায়ে যায়, কারণ মোটামুটি সবাই এখানে ম্যাচিউর থাকে আর আন্ডারস্ট্যান্ডিং থাকে, মানুষ বুঝে যে ভুল থাকতেই পারে, বাগ পাইতেই পারে। এনিওয়ে, এইটা হচ্ছে সাইকোলজি। আর এখানে এই হিউম্যান সাইকোলজি এন্ড টেস্টিং এন্ড স্টার্ট উইথ কোলাবোরেশন, এই যে কোলাবোরেশনের কথা বলা হয়েছে, আপনি কোলাবোরেট করতে, কোলাবোরেট কি, এই যে আপনার ডেভেলপারদের সাথে আপনি কথা বলতে হবে। এই জন্য করে কি জানেন, এখন আগে একটা সময় ছিল, আগে তারা করতো কি, ডেভেলপমেন্ট সেন্টার যারা যারা ডেভেলপার তাদেরকে পুরো আলাদা একটা সেকশনে রাখতো, আর যারা টেস্টার তাদেরকে পুরো আলাদা আলাদা সেকশনে রাখতো, একজন আরেকজনের সাথে দেখাই হইতো না। এখন এটা চেঞ্জ হয়ে গেছে, কমপ্লিটলি চেঞ্জ। এগুলা ওই গুগল প্রথম খুব সম্ভবত গুগল এটা শুরু করছিল, পুরা ওপেন ফ্লোর, কোনো ওয়াল নাই, বাউন্ডারি নাই, কোনো কারো কোনো ওয়াল নাই, বাউন্ডারি নাই, টেবিলের মধ্যে কোনো বাউন্ডারি নাই, সব টেবিল সমান স্পেসে এক সমান, শুধু মনিটর গুলো একজনে আরেকজনের ব্লক করে, আর নাহলে সবাই সবাইকে দেখতে পারবে। এইটা কেন করছে, যে যাতে মানুষের মধ্যে কমিউনিকেশন থাকে, একজন আরেকজনকে চিনে জানে। আপনি যদি আমারে চিনেন, তো তাহলে আমি আপনারে বলতে অনেকটা কমফোর্টেবল ফিল করব। কিন্তু আমি যদি আপনার চিনি না, জানি না, আমি একটা বাগ রেজ করলাম, আপনি ভেরি লাইকলি আপনি এটা রিফিউজ করবেন, বা আপনি বলবেন না আপনি রাইট। কিন্তু আমি যদি আপনার চিনি, জানি, তাহলে আপনার সাথে কথা বলতে আমার জন্য কমফোর্টেবল হয়। এই জন্য এই এই যারা এই এই মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেন, যাদের অফিসগুলো বিভিন্ন সিটিতে থাকে, অফশোরে আছে, মনে করেন কারো একটা আমেরিকাতে আছে, একটা ফ্রান্সে আছে, একটা জার্মানিতে আছে, একটা ইউকেতে আছে, একটা আয়ারল্যান্ডে আছে। এখন আপনি কাজ করতেছেন, হয়তো দেখা গেল আপনার টিম একটা আছে ইউকেতে, আর আপনি এখানে কাজ করতেছেন। এখন করে কি, অনেক সময় তারা করবে কি, আপনারে ওখানে নিয়ে যাবে, নিয়ে গিয়ে পুরো টিমের সাথে ইন্ট্রোডিউস করে দিবে, আপনারা এখানে যারা কাজ করতেছেন তাদেরকে, অথবা ওখানে যারা আছে তাদেরকে নিয়ে আসবে এখানে, নিয়ে এসে সবাইকে একসাথে করবে, একসাথে কথা বলবে, একসাথে নাস্তা খাবেন, একসাথে লাঞ্চ করবেন, ডিনার করবেন। এগুলো করে তারা কেন করে, এই যে ব্যারিয়ার গুলো ভাঙার জন্য। এই যে আপনার যে সাইকোলজিক্যাল যে ব্যারিয়ার আছে, আপনার সাথে যখন ফ্রেন্ডশিপ হয়ে যাবে, তখন আপনি ইজি প্রশ্ন করতে পারবেন, আবার সেও আপনাকে ইজিলি প্রশ্ন করতে পারবে। এই সাইকোলজিক্যাল ব্যারিয়ার ভাঙার জন্য, কোলাবোরেশনটা ভালো হওয়ার জন্য করে কি, তারা এই একসাথে করে। এই জুমের মধ্যে ফ্রেন্ডশিপ হয় না। আর এই 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 প্রবলেমটা এখন, এই যে যেহেতু এই প্যান্ডেমিকের কারণে এই ট্রাভেলিং গুলা বন্ধ, এটা একটা প্রবলেম, যে মানুষ এই কোলাবোরেশনটা এত ভালো হবে না। এনিওয়ে, এই কোলাবোরেশনের কথা এখানে বলা হয়েছে। emphasis benefit of testing for example, well আমরা এটা জানি, আমরা এই এখানে emphasis benefit of testing কি, এই এই আপনার ডিফেক্ট গুলো পাওয়া গেলে আমরা বুঝতে পারি যে আপনার প্রোডাক্টের কোয়ালিটি কতটুকু আছে না আছে, এটা আমরা সবাই জানি। এবং যদি বেশি ডিফেক্ট পাওয়া যায়, স্বাভাবিকভাবে আপনি একটা প্রোডাক্ট, আপনি এই ফিচারটা ডেভেলপ করছেন, এই লোকেশন ফিচারটা, এটা যদি 10টা বাগ পায়, আপনার এমনি খারাপ লাগবে, কিছু করার নাই, আপনার খুবই খারাপ লাগবে যে এতটা বাগ পাইছে। আর এই 10টা যদি বাগ পায়, আপনার ম্যানেজারও চিন্তা করবে যে কি ডেভেলপ করলো, এখানে 10টা বাগ এই ফিচারের মধ্যে পাওয়া গেল। এনিওয়ে, এই এই বিষয়গুলা এটা কাজ করে কমিউনিকেট টেস্ট রেজাল্ট আদার ফাইন্ডিং। হ্যাঁ, এই যে উইদাউট ক্রিটিসাইজিং দ্য পারসন, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন, এটা সবাই খেয়াল রাখবেন। আপনি যখন কোনো বাগ রেজ করবেন, কোনো ডিফেক্ট রেজ করবেন, কোনো প্রবলেম পাবেন, কখনোই কাউকে ফিঙ্গার পয়েন্টিং করবেন না। ফিঙ্গার পয়েন্টিংটা এটা অনেক বড় প্রবলেম এই আইটি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন, কখনো ফিঙ্গার পয়েন্টিং করা যাবে না। মনে করেন আপনি একটা বাগ পাইছেন এই এই লোকেশন ফিল্টারে, অথবা যারা এই মনে করেন কেউ যদি ই কমার্সে কাজ করতেছেন, ওখানে বড় একটা বাগ পাওয়া গেছে ফি পেমেন্টের ক্ষেত্রে, মানুষ পেমেন্ট করতে পারতেছে না, অথবা পেমেন্ট রং পেমেন্ট হইতেছে, ঠিক আছে? তখন আপনি কি করবেন? এখন আপনি কি ডাইরেক্ট যারা যে ডেভেলপার তারে বলবেন যে ও এটা ডেভেলপ করছে, এটাতে এই প্রবলেমটা পাওয়া গেছে, এটা বলবেন না। আপনি বলবেন যে আমরা এই একটা প্রবলেম পাইছি,
মনে করেন আপনার এই ফিল্টারে আপনি বলবেন যে আমি এই ফিল্টারে এই লোকেশন ফিল্টার একটা প্রবলেম পাইছি, এই প্রবলেমটা এই ধরনের অসুবিধা করতেছে, আমার এটা তাড়াতাড়ি ফিনিশ এই রিজলভ করতে হবে। তো কিছু কিছু বাগ আছে এগুলারে এক্সপার্টাইট করা হয়, এক্সপার্টাইট মানে খুব ফাস্টে মুভ করা হয়। এক্সপার্টাইট করা হয় একমাত্র ওই বাগগুলাকে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হাই প্রায়োরিটি। তো বাগগুলাকে হাই প্রায়োরিটি দেওয়া হয়, প্রায়োরিটি আছে বাগের মধ্যে। এখন কোনো বাগ যদি ইন্ডাস্ট্রিকে বেশি, আপনার বিজনেসকে বেশি ইম্প্যাক্ট করে, তো ওইটা ভেরি হাই প্রায়োরিটি। ফর এক্সাম্পল এখানে ধরেন আমাদের এই 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 ডান ডিলে সবচেয়ে হাই প্রায়োরিটি বাগ কি হবে কেউ বলতে পারবেন? এই যে ফিল্টার ফিল্টার যেটা স্যার, হ্যাঁ, এই ফিল্টার গুলো হাই প্রায়োরিটি। তার থেকেও হাই প্রায়োরিটি হবে যদি আপনার এই প্রাইস গুলো উল্টাপাল্টা হয়। ঠিক আছে, মনে করেন আপনার এই যে এখানে প্রাইসে সবচেয়ে বেশি ইয়ে হবে যে আপনার যেখানে মানুষ বেশি কি করে, ফিল্টার তো ঠিক আছে, আপনার লোকেশন ফিল্টার, মেক, মডেল, ব্লা ব্লা ঠিক আছে, কিন্তু প্রাইসে যদি উল্টাপাল্টা হয় এটা সিরিয়াসলি ড্যামেজ করবে। ঠিক আছে, আপনি এখানে ফিল্টার, এই যে প্রাইস ফিল্টার করলেন, এখানে যে প্রাইস গুলো ডিসপ্লে করতেছে এগুলোতে যদি প্রবলেম হয় এগুলো সিরিয়াসলি আপনাকে আপনার বিজনেস থেকে এফেক্ট করবে। তো এই জন্য যদি কোনো আপনার বাগ পাইছেন যেগুলা এই বাগগুলা পাওয়ার পরে এগুলারও প্রায়োরিটি আছে, এগুলাতে দেখা যায় এগুলো বিজনেসকে সিরিয়াসলি এফেক্ট করতেছে, তাহলে এটা মানে এটা হাই প্রায়োরিটি দেওয়া হয়। বুঝছেন? মনে করেন আমি দেখাই, এখানে যদি একটা দেখাই আপনার ইন্টারনেট আসলে একটু ডিস্টার্ব করতেছে কয়দিন ধরে। তো এই যে আপনার এখানে আসলেন এই যে রিস্ক রেটিং, এই যে দেখছেন রিস্ক রেটিং, এইটা সব জায়গায় যে রিস্ক রেটিং থাকবে এরকম না। কেউ বলতে পারে প্রায়োরিটি, কেউ রিস্ক রেটিং, কেউ এইটা কেউ সেইটা, তার ইন্ডাস্ট্রির উপরে ডিপেন্ড করে। এখন দেখেন এখানে রিস্ক রেটিং এখানে হাই আছে, মিডিয়াম আছে, লো আছে, অথবা নান আছে। ঠিক আছে, এখন এই জায়গায় যদি হাই দেওয়া হয় আর আপনি এটা ক্রিয়েট কিছু করছেন, আমাদের এখানে কিছু শো করতেছে না। কি এই স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিনটা যা শুধু এই গাড়ির স্ক্রিনই দেখা যাচ্ছে, আর কোনো রিস্ক মিক্স কি দেখাচ্ছে যেগুলো কিছু আসতেছে না তো। আমরা দেখতেছি তো, আমরা দেখতেছি। হ্যাঁ আমরা দেখতেছি, হ্যাঁ আমরা ক্লিয়ার দেখতেছি। কিন্তু আমার এখন তো কেন দেখাচ্ছে না, এটা ফ্রিজ হয়ে গেছে বোধহয় তোমার, এটা একটু দেখো। ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা, আমি একটু আবার ইয়ে করবো, আমি বাইরে আচ্ছা, আবার তো ঢুকতেছি। এই যে রিস্ক রেটিংটা এইটার উপরে আপনার এটা ডেভেলপাররা তাড়াতাড়ি কাজ করবে না আস্তে আস্তে কাজ করবে, দেরিতে কাজ করবে, এগুলা এইটার উপরে ডিপেন্ড করে। আপনি যদি এটা হাই দেন রিস্ক রেটিংটা, বা আপনার প্রায়োরিটিটা হাই দেন, তাহলে এই যে আপনার যে টিম আছে, এই যারা যারা এই ফিল্টারে কাজ করতেছে যে টিম, তারা ওইটাকে তাড়াতাড়ি দেখবে যে এইটা একটা হাই প্রায়োরিটি বাগ আসছে, এটা তাড়াতাড়ি দেখো। নেক্সট পরবর্তী দিনের মিটিং এ তারা এটা আনবে, আর আনার পরে আপনার এটাতে কাজ করবে তাড়াতাড়ি। তো এই জন্য আপনার যাই হোক, ওইটা হচ্ছে প্রায়োরিটির কথা বললাম। তো এই এখানে প্রায়োরিটি যখন বলবেন, আপনি যখন একটা হাই আপনার ইম্প্যাক্টের বাগ রেজ করবেন, তখন আপনি যে কোনো ক্ষেত্রেই কখনোই মানুষকে, আপনি পার্সনকে ফিঙ্গার পয়েন্টিং করতে পারবেন না যে ও এই কাজটা করছে, ও খারাপ করছে, ও এই কাজটা করছে, ও ভালো করছে। ভালো করছে বলতে পারবেন একজনরে যে ও এটা করছে খুবই ভালো কাজ, হ্যাঁ এইটা ঠিক আছে, ফিঙ্গার পয়েন্টিং করে ভালো কাজ বলতে পারবেন, কিন্তু খারাপটা বলতে পারবেন না। আরো খারাপটা সবার সামনে বলতে পারবেন না। যদি ম্যানেজার হন আপনি, তাইলে খারাপটা তাকে পার্সোনালি একা নিয়ে তাকে বলতে হবে। আপনার আন্ডারে একজনে কাজ করতেছে, খারাপটা তাকে পার্সোনালি একা রুমে নিয়ে বলতে হবে তুমি এই কাজটা করছো, এটা খারাপ হয়েছে। বুঝছেন? কিন্তু সবার সামনে কখনোই বলা যায় না। এটা একটা কমন প্র্যাকটিস। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এই যে কমিউনিকেট, আচ্ছা কমিউনিকেট আমরা without criticizing, okay, write objective in factual defect reports and review findings. এই যে মনে করেন এই যে অবজেক্টিভ, ফ্যাকচুয়াল, ডিফেক্ট এন্ড রিভিউ ফাইন্ডিংস, এগুলা বেসিক্যালি আপনি যেই বাগটা রিপোর্ট করবেন এখানে, এই বাগটা হইতে হবে আসলেই আপনার জেনুইন বাগ, আর আপনার এই
টেস্ট কেসটাতে ম্যাচ করতে হবে, আপনার রিকোয়ারমেন্টটা ম্যাচ করতে হবে, এইটাই বুঝাইছে এখানে। Try understanding how the other person feel and the reason they may react negatively for the information. এই যে এই জিনিসটা আমরা আপনাকে বললাম, এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে যে আপনি একটা বাগ রেজ করছেন, আরেকজনে কি ফিল করতে পারে, একজন ডেভেলপার কি ফিল করতে পারে, এটা আপনি একটু চিন্তা করতে হবে। এই কারণে এই জন্যই যদি কখনো তারা কোনো রিয়্যাক্ট করে, আপনি রিয়্যাক্ট করবেন না বা রিয়্যাক্ট দেখাবেন না, অনেক একটু সফটলি নিবেন। অনেক সময় আছে রিয়াকশন এরকম হয়। তারপর আপনার এখানে বলছে কনফার্ম দ্য আদার পারসন হ্যাজ আন্ডারস্টুড হোয়াট হ্যাজ বিন সেইড ভাইস ভার্সা। ওকে, এটা তো আমরা বললামই যে আরেকজন, আপনি যখন একটা বাগ রেজ করবেন, আরেকজন কি বলতেছে তারটা আপনি শুনতে হবে। ডেভেলপার যদি বলে না আমি এগ্রি করি না আপনার সাথে, তাহলে আপনি তারটা শুনতে হবে। আচ্ছা কেন তুমি এগ্রি করো না, তুমি আমাকে বলো। তখন সে আপনাকে বলবে ও আচ্ছা এটা রিকোয়ারমেন্টে বলা হয়েছে, এটা মনস্টার সিলেক্ট করলে এটা দেখাবে না। তখন আপনি রিকোয়ারমেন্টটা বের করবেন, রিকোয়ারমেন্টটা বের করে বলবেন না এটা তো এখানে এইভাবে লেখা আছে, ঠিক আছে। তখন সে আর ডিনাই করতে পারবে। অথবা সে যদি আপনাকে বের করে দেখায় যে এটা এইভাবে আছে, তখন আপনাকে এগ্রি করতে হবে। আপনি যদি মিস্টেক করেন তা আপনি এগ্রি করবেন। এটা মিস্টেক এগ্রি করার মধ্যে কোনো ইয়ে নাই এখানে। এই মনে করেন আপনি যখন একটা কিছু মিস্টেক করছেন, আপনি সাথে সাথে এগ্রি করবেন, ও সরি এটা ভুল হয়ে গেছে আমার, বাস শেষ। এটাতে আর কোনো, এটা কেউ বাড়বে না, আর কোথাও যাবে না, উপরের লেভেলে যাবে না। এনিওয়ে, এটা হচ্ছে সাইকোলজি। আর এরপরে টেস্টার এন্ড ডেভেলপার মাইন্ডসেট, আমরা এটা নিয়ে অলরেডি আলোচনা করে ফেলছি। টেস্টার আর ডেভেলপারের মাইন্ডসেট কি? ডেভেলপাররা মনে করে তাদের প্রোডাক্টটা তারা যেটা ডেভেলপ করছে ওইটা বেস্ট, ওইটা খুবই ভালো, এটাতে কোনো বাগ নাই। আর টেস্টাররা মনে করি আমি যেটা টেস্টিং করছি এইটা খুবই ভালো করে টেস্টিং করছি, এইটাতে কোনো প্রবলেম নাই। এখন যদি মনে করেন এই ধরনের প্রবলেম হয়েছে ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে, আমি আপনার বলি, একটা এক্সাম্পল বলি। আপনারা যারা ইন্স্যুরেন্স কোম্পানি সম্বন্ধে জানেন, ইন্স্যুরেন্স কোম্পানিরা তাদের আপনার ইন্স্যুরেন্স কোম্পানির কিভাবে আপনাকে ইন্স্যুরেন্স দেয়, মনে করেন আপনি গাড়ির ইন্স্যুরেন্স কিনবেন, ঠিক আছে। তাদের কিছু কিছু প্রশ্ন আপনাকে করে, মনে করেন আপনার গাড়িটা কি ইম্পোর্টেড কিনা, আপনার গাড়িটাতে ইমোবিলাইজার লাগানো আছে কিনা। তো এটা কেন করে? কারণ হচ্ছে ইমোবিলাইজার যদি লাগানো থাকে তাইলে তার ওখানে একটা পার্সেন্টেজ আছে, আপনার ওই পার্সেন্টেজটা আপনাকে কমাই দিবে। অলরেডি থ্রেশহোল্ডটা আপনি মনে করেন 100 টাকা কমে যাবে আপনার ওই তাদের থ্রেশহোল্ড থেকে, বা তাদের একটা ক্যালকুলেশন আছে, ওই ক্যালকুলেশনে আপনাকে 10% ডিসকাউন্ট অলরেডি হয়ে যাবে ওইটা থেকে, বুঝছেন? কেন? আপনার এটা ইমোবিলাইজার লাগানো আছে, এটা চুরি করতে পারবে না চোররা। তারপরে আপনার এটা এই প্রাইভেট গেটেড এনভায়রনমেন্টে থাকে কিনা, না পাবলিক প্লেসে গাড়ি রাস্তার পাশে রাখেন, কোথায় থাকে। তো এগুলা কেন জিজ্ঞেস করে? এগুলো জিজ্ঞেস করে আপনার ওই তাদের ক্যালকুলেশনের জন্য। আর এগুলার উপরে তাদের পার্সেন্টেজ আছে, ক্যালকুলেশন করে আপনাকে একটা ফাইনাল তারা প্রাইস দেয়, ঠিক আছে। তো আমার একটা কলিগ এক জায়গায় কাজ করতেছিল, তার সেই ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করতো। তার হয়েছে কি, সে ওখানে একটা বাগ পাওয়া গেছে, যে বাগের কারণে তারা রং এস্টিমেট দিচ্ছিল মানুষকে, ঠিক আছে। তো এটা একটা মেজর ইস্যু, এটা একটা সিরিয়াস ইস্যু ইন্স্যুরেন্স কোম্পানির জন্য। যদি কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট অথবা ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনারা কাজ করেন, এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে এই তাদের যে ক্যালকুলেশন আছে, ইনফরমেশন আছে, যে এগুলাতে যদি ক্যালকুলেশনে যদি কোনো প্রবলেম হয়, তাদের ফাইনাল রেজাল্টে যদি কোনো প্রবলেম আসে, এগুলো হচ্ছে তাদের জন্য মেজর ডিফেক্ট। আর এগুলা টেস্টিং করার জন্য তারা খুব সিরিয়াসলি কাজ করে এবং মানুষও রাখে এগুলোর জন্য। এই জন্য ইন্স্যুরেন্স কোম্পানিগুলা, ব্যাংকগুলা, তারা প্রচুর মানুষ রাখে ম্যানুয়াল টেস্টিং এর জন্য। শুধু তারা অটোমেশনের টেস্টিং এর উপরে 100% তারা রিলাই করে না। ফর এক্সাম্পল, স্পেশালি আপনি যদি মনে করেন এখানে এই দেখাই আমি, দাঁড়ান আমাদের টাইম আছে, দেখি এই কোড। এই যে ইনফরমেশন গুলো এখান থেকে আপনার নিবে, এই যে ভেহিকলের প্রাইস, ইভেন্টুয়ালি সবগুলো ইনফরমেশন, এই সবগুলো ইনফরমেশনের মধ্যে কোনোটা আছে, এই যে আপনার ডেট অফ বার্থ, এইটাতেও তাদের একটা পার্সেন্টেজ আছে, যেটাতে আপনার যদি বয়স 25-এর নিচে হয় তাহলে আপনাকে একটা প্রাইস দিবে, 25-এর উপরে হলে আপনাকে আরেকটা প্রাইস দিবে। তো এগুলাতে যদি ক্যালকুলেশন, এগুলার ক্ষেত্রে তারা করে কি জানেন, এগুলাতে তারা 100% অটোমেশন টেস্টিং এর উপরে ট্রাস্ট করে না। তারা ম্যানুয়ালি মানুষ রাখে, যাতে এগুলা ম্যানুয়ালি সে টেস্টিং করে দেখবে এটার প্রাইস ইভেন্চুয়ালি গ্যাট কোর্টে মারলে কত টাকা দিতেছে, ঠিক আছে। তারপরে আপনার
এই যে আপনার ভেহিকলের প্রাইস কত, এগুলো সবকিছুই আপনারা তো সবাই জানেন, যারা গাড়ি চালান সবাই জানেন এটা। তো তার ক্ষেত্রে হয়েছিল কি, এই ধরনের একটা প্রবলেম হয়েছিল। প্রবলেম হওয়ার পরে ম্যানেজমেন্ট তাকে ডাকায় নিছে। সে ফাইনাল, আপনারে বলছিলাম না আমি প্রথম দিন বলছি যে কিউএ হচ্ছে লাস্ট লাইন অফ ডিফেন্স। আপনি হচ্ছেন লাস্ট লাইন অফ ডিফেন্স। আপনার কাছ থেকে এটা যাওয়ার পরে এটা ডাইরেক্ট প্রোডাকশনে চলে যাবে, কাস্টমার কাছে চলে যাবে। সুতরাং আপনার এটা আপনার রেসপন্সিবিলিটি আছে সিরিয়াস। তো সে ছিল কিউএতে কাজ করতো, সে ইয়ে করছে আপনার তাকে ডাকায় নিছে। নেওয়ার পর তাকে বলছে যে তুমি এই অংশটা টেস্টিং করলা, এটা কিভাবে, এই প্রবলেমটা এইটা প্রবলেমটা কিভাবে গেল। তখন সে করছে কি, ওই যে বললাম ট্রেসেবিলিটি, আপনাদেরকে বলছিলাম যে ট্রেসেবিলিটি, এই যে টেস্ট কেসগুলো যদি আপনার কাছে থাকে, সে এটা বাই টেস্ট কেসগুলো বের করছে যেগুলো সে এক্সিকিউট করছে। বের করে সে দেখাইছে, দেখো এই টেস্ট কেসগুলো আমাকে দেওয়া হয়েছে, এগুলো আমি এইভাবে দেখো আমি সবগুলো এক্সিকিউট করছি, আমার এটাতে কোনো কিছু নাই। তুমি যদি দেখতে চাও এটা এই এক্সিকিউট করে দেখো এই টেস্ট কেসগুলো, এটাতে কোনো বাগ পাবা না, আমিও পাই নাই। সো আমি এটা আমার ফল্ট না। এরপরে সে জিজ্ঞেস করছে, বলছে যে এটা তো ডেভেলপাররাও কাজ করছে, তা আমাকে কেন তোমরা ব্লেম করতেছো শুধু? তখন ম্যানেজমেন্ট কি বলছে জানেন? ও নো 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 ফিঙ্গার পয়েন্টিং, উই আর নট জাস্ট ফিঙ্গার পয়েন্টিং এট ইউ, ইটস এভরিবডিজ ফল্ট। কিন্তু ওই যে সে লাস্ট লাইন অফ ডিফেন্স, তারা আসলে বলতেছে না ফিঙ্গার পয়েন্টিং করতেছে না, কিন্তু আসলে করতেছে কি ফিঙ্গার পয়েন্টিং, তাকে নিয়ে জিজ্ঞেস করতেছে। দ্য এন্ড অফ দ্য ডে বিষয় হচ্ছে যে আপনার এই যে ডকুমেন্টেড থাকলে আপনার যখন কেউ ব্লেম করবে আপনি ইজিলি আনসারও করতে পারবেন, আপনাকে সেভ করতে পারবেন। আর এই যে কথাটা বলছিলাম যে টেস্টার আর ডেভেলপারের মাইন্ডসেট, এই টেস্টারদের মাইন্ডসেট হচ্ছে কি যে আমি এই ফিচারটা টেস্টিং করছি, এটাতে কোনো বাগ নাই, আমি কোনো প্রবলেম নাই, আমি সবগুলো টেস্টিং করছি। আর ডেভেলপারদের মাইন্ডসেট কি, আমি এটা ডেভেলপ করছি, এটাতে কোনো বাগ নাই। তো এই জিনিসগুলা এটা খেয়াল রাখতে হবে। এইটাই মেইনলি এখানে টেস্টার আর ডেভেলপারদের মাইন্ডসেট, এগুলা নিয়ে আর ডিটেইলসে যাওয়ার কিছু নাই। টেস্টিং থ্রু আউট সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এটা আমরা এই ডায়াগ্রামটা, হ্যাঁ একটা জিনিস মাথায় ঘুরছে যে হ্যাঁ মোটামুটি তো আমরা জানি যে 4-5 জন ডেভেলপারের এগেইনস্টে একজন থাকে টেস্টারে, তাই না? হ্যাঁ হ্যাঁ তো সেই ক্ষেত্রে এটা স্ট্যান্ডার্ড, এটা জাস্ট একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর। হ্যাঁ, একটা স্ট্যান্ডার্ড, সেটা ঠিক আছে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ডেভেলপার 5 জন আর একজন হলো টেস্টারে, ঠিক আছে? এখন যে এই যে একটা সফট মনে করো একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ হইলে তো ভালো আছে, কিন্তু 5 জনের মধ্যে তো একজন না একজন মনে করো একটু অন্যরকম থাকে, সেই ক্ষেত্রে তো এগুলি হ্যান্ডেল করবো কিভাবে? না আমি বলি, যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজের এক্সপেরিয়েন্স থেকে আমি বলতেছি, এই ধরনের কোনো প্রবলেম হয় না, হয় না। আচ্ছা, মেজর কোনো প্রবলেম হয় না, যে যেখানে সিরিয়াস কনফ্রন্টেশনে গেছে এই ধরনের কিছুই হয় না। যদি কোনো বাগ থাকে রেইজ হয়, তাহলে মনে করেন আমার এরকম হয়েছে, আমার ক্ষেত্রে যেটা আমি মনে করছি বাগ, ঠিক আছে, তো আমি মনে করছি বাগ, আমি এটা চেক করলাম, চেক করার পরে মনে করলাম বাগ, আমি এটা রিপোর্ট করার আগে আমার কাছে যদি সন্দেহ হয় তাহলে রিপোর্ট করার আগে আমি জিজ্ঞেস করি, যে ডেভেলপ করছে তারা জিজ্ঞেস করছি যে ভাই তুমি এটা ডেভেলপ করছো, এটাতে আমার এই স্টেপে এখানে দেখা যাইতেছে, এটা দেখাচ্ছে, এইটা কি, এটা ঠিক আছে কিনা। তো সে যদি দেখে, যে সে যদি মনে করে যে এটা বাগ, বলবে হ্যাঁ এটা বাগ, এটা প্রবলেম, ঠিক আছে তুমি রিপোর্ট এটা রেইজ করো, আমি এটা দেখবো। আর সে যদি বলে না না এটা এই কারণে এটা করতেছে, তুমি কিছু কনফিগ আছে, মনে করো কিছু কনফিগারেশন আছে, অনেক সময় আছে এই যে এই টেস্টিংটা আমি করতেছি, এদের একটা অ্যাডমিন প্যানেল আছে, এই যে যারা এই dandil.i আছে না, এদের অ্যাডমিন প্যানেল আরেকটা আছে। যারা ওয়ার্ডপ্রেসে কাজ করছেন জানেন, ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন সেকশন আছে, অ্যাডমিন সেকশনে সামথিং চেঞ্জ করলে এটা ফ্রন্ট এন্ডে চেঞ্জ হয়। তো অনেক সময় হয় কি অ্যাডমিন সেকশনে কিছু কনফিগারেশন হয়তো আমি অন করি না, আমি টেস্টিং করতে গিয়ে ওইটা অন করার কথা ছিল, আমি করি নাই, আর এই কারণে এটা দেখাচ্ছে। তখন ডেভেলপার বলে দিব ওইটা অন করো, ওইটা চেক করো, ওই চেকবক্সটা চেক করো, তাইলে ওইটা ঠিক হবে। তো এই ধরনের হয়, কখনো কখনো এরকম আসে, কিন্তু এই ধরনের কোনো প্রবলেম, বড় কোনো প্রবলেম হয় না, এটা আমি পাই নাই কখনো, আমি জানা মতে কেউ পাই নাই। যেটা শুনছি, আমার ফ্রেন্ডের, আমার যে কলিগের কথা বললাম, এই ধরনের একটা কথা জাস্ট শুনছি, কিন্তু এটা কখনোই পাই নাই। আমাদের এওএল এ অনেক বড় ধরনের একটা প্রবলেম হয়েছিল, আমি বলছিলাম আগে একটা লেকচারে যে আমাদের মনে করেন এই যে আপনারা এইটা দেখেন নাই, অনেকে দেখার কথাও না, এই search.aol.com এইটাতে আমি কাজ করতাম, ঠিক আছে। আর এই সার্চটা, এওএল সার্চটা আমেরিকাতে আছে, প্রচুর হয়, জার্মানিতেও হয়। এই যে আপনার সার্চ করলেন,
এখানে এই আপনার আমেরিকাতে এটা প্রচুর ইউজ হয়। তো এটাতে হয়েছিল, আমাদের একটা প্রবলেম হয়েছিল, এই যে আমরা এটা হচ্ছে আপনার ইয়াহু ফাইন্যান্স থেকে আসছে, ঠিক আছে। আর এই যে cars.com এটা হচ্ছে অ্যাড, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাড, সরি, এই যে রাইট সাইডে যেগুলো আসছে এগুলো হচ্ছে অ্যাড, এই অ্যাডস, ঠিক আছে। তো এখন আপনার এইটাতে যদি আপনি ক্লিক করেন এখানে, তাইলে ওই আমি যে ক্লিক করছি ওরা এটা ট্র্যাক করছে, ওরা একটা টাকা পাবে, ঠিক আছে। এই মিক্স গ্যারেজ আছে না, এই মিক্স গ্যারেজ অনেকে চিনেন, এই মিক্স গ্যারেজ থেকে এই এওয়াল টাকা পাবে, ঠিক আছে। বলে এখানে থার্ড পার্টি আছে, অনেক কিছু আছে, এটা ভেরি লাইকলি এটা গুগল থেকে নিয়ে আসছে এই অ্যাডটা। এনিওয়ে ওইগুলোতে যাই না, এটা টাকা পাবে। এখন হয়েছিল কি, আমাদের একটা প্রবলেম হয়েছিল, আমাদের একটা প্রবলেমের কারণে এই ক্লিকগুলো ট্র্যাক করতেছিল না। আর ট্র্যাক না করার কারণে আমরা অনেক টাকা লুজ করছি, মানে সামান্য 1 ঘন্টা বা 1.5 ঘন্টার জন্য প্রচুর 100,000 না কত এরকম আমাদের লস হয়েছে। তো এত টাকা লস হয়েছে, কিন্তু কোম্পানি কিন্তু ম্যানেজমেন্ট ডাইরেক্ট ফিঙ্গার পয়েন্ট করে নাই কাউকে, বলে নাই যে তুমি এটা কেমনে রিলিজ করলা, তোমার এটা তুমি দেখলা না কেমনে, বা একজন কিউ কে বলে নাই যে তুমি এটা কেমনে চেক করো নাই, এটা বলে নাই। কারণ এইভাবে ফিঙ্গার পয়েন্টিং করা অ্যালাউড না। একটা যদি বাগ হয় তাহলে এটা সবার প্রবলেম। একটা এই কোম্পানির যদি কোনো মিস্টেকটা ইয়েতে চলে যায়, আপনার কোনো প্রবলেম সহ বাগ সহ একটা প্রোডাক্ট ডেভেলপমেন্টে চলে গেছে, আপনার প্রোডাকশনে চলে গেছে, এটা একজনের প্রবলেম না, এটা সবার ফল্ট। সবাই সবাই একদম সিমিলারলি গিলটি, সুতরাং আপনি এখানে ফিঙ্গার প্রিন্টিং করতে পারবেন না, এইটাই। আচ্ছা, আমরা এরপরে আমরা যেটা হবো, এই যে টেস্টিং থ্রু আউট সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এইটা দেখেন এখানে একটা ভি মডেল দেওয়া আছে, ঠিক আছে। এই মডেলটা মোটামুটি ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, সব জায়গায় মোটামুটি এটা সবাই খেয়াল রাখে। দেখেন আপনার এখানে এইটা হচ্ছে আপনার এই যে আমরা এদিকে ডান সাইডে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে টেস্টিং, ঠিক আছে। আর বাম সাইডে হচ্ছে ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এখন দেখেন রিকোয়ারমেন্ট যখন আসছে, আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন এই মডেলটা? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে দেখেন রিকোয়ারমেন্ট যখন আসছে, দেখতে পাচ্ছি। রিকোয়ারমেন্টের সাথে সাথে এই অ্যাকসেপ্টেন্স টেস্ট এক্সিকিউশন, এখানে কি কাজ আছে? রিকোয়ারমেন্টের সাথে টেস্টের কি কাজ আছে? তো রিকোয়ারমেন্টের সাথে প্রিপারেশন ফর অ্যাকসেপ্টেন্স টেস্ট কেস, এই কাজটা আপনি রিকোয়ারমেন্ট আসার সাথে সাথে করতে পারবেন, ঠিক আছে। কারণ আপনার কাছে এই যে ডান ডিলের এই রিকোয়ারমেন্ট আসলো, যে আমরা মনে করি নিউ একটা রিকোয়ারমেন্ট আসছে, সেটা হচ্ছে লোকেশন ফিল্টার দিবে। এর আগে ছিল না, এটা ধরলাম এর আগে লোকেশন ফিল্টারটা ছিল না তাদের। এখন তাদের একটা রিকোয়ারমেন্ট আসছে, তারা লোকেশন ফিল্টার অ্যাড করবে। এখানে গিয়া কেউ যদি আপনার ডাবলিন সিলেক্ট করে, তাইলে ডাবলিন একটা ফিল্টার করে দেখাবে এখানে। এখন এইটা রিকোয়ারমেন্ট আসছে, এখন টেস্টারের কাজ কখন? যখন এটা ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে তখন, না প্রথম থেকে? এইটা আমরা জানবো। দেখেন এটা কিন্তু একদম শুরু থেকে ডেভেলপারের কাজ, সরি টেস্টিং এর কাজ, যারা টেস্টিং করবে কিউ ইঞ্জিনিয়ারের কাজ শুরু হবে একদম শুরু থেকে। যখন রিকোয়ারমেন্টটা আসবে তখনই তারা এই প্রিপারেশন অফ অ্যাকসেপ্টেন্স টেস্টিং টেস্ট কেসেস এটা শুরু করে দিবে। এটাকে বলে এখানে অ্যাকসেপ্টেন্স টেস্ট এক্সিকিউশন, ঠিক আছে। আপনি আমার রিকোয়ারমেন্ট দিলেন যে এখানে ফিল্টার করলে এইভাবে আসবে, তখন আমি টেস্ট কেস লিখে ফেলবো। আমার অ্যাকসেপ্টেন্স টেস্ট কেস আমি লিখে ফেলবো যে এইটা যখন ফার্স্ট স্টেপ হচ্ছে, এখানে ইউজার আসবে, আসার পরে এখানে ড্রপ ডাউনে ক্লিক করবে, ক্লিক করার পরে এই লোকেশনে ক্লিক করবে, একটা লোকেশন সিলেক্ট করবে, এখানে ডানে ক্লিক করবে, এখানে ফিল্টার হয়ে যাবে। এইটা আমি তখন লিখে ফেলতে পারবো, এইটা হচ্ছে আমার অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া এই ফিচারের জন্য লোকেশন ফিচারের জন্য আমি এটা লিখে ফেলতে হবে। এই রিকোয়ারমেন্টের সাথে সাথে আমার প্রোডাক্ট এখনো ডেভেলপ হয় না, এই ফিচারটা ডেভেলপ হয় না, এটা নাই এখনো, ঠিক আছে। সেম টাইম এরপরে রিকোয়ারমেন্টের পরে গেছে সিস্টেম রিকোয়ারমেন্ট, ঠিক আছে। এই সিস্টেম টেস্ট কেস, সিস্টেম টেস্ট এক্সিকিউশন, এইভাবে সিস্টেমের টেস্ট কেস গুলো আমরা লিখতে পারবো। সিস্টেম টেস্টটা কি? এই যে আমরা পুরো সিস্টেমের সাথে এইটার কি এফেক্ট আছে। অনেকে এখানে ফিল্টার করলেন, এখানে ফিল্টার করলে পুরো সিস্টেমের মধ্যে এটা কি করতেছে, এই যে এখানে ফিল্টার করে এই ফিল্টার গুলো হইতেছে এখানে সাথে সাথে, ঠিক আছে। আমি এই মনস্টার উঠাইলাম, এখানে ডাবলিন উঠাইলাম, এখানে দেরি দিলাম, এখানে পুরো সিস্টেমটাতে কি এফেক্ট করতেছে, এই পুরো পেজটা, এই যে রেজাল্ট গুলা, এই সব রেজাল্ট গুলো চেঞ্জ হয়ে যেতেছে। এই সিস্টেম টেস্ট এক্সিকিউশন, এই সিস্টেম টেস্ট কেস গুলো আমরা লিখতে পারবো, ঠিক আছে। গ্লোবাল ডিজাইন, এটা তাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে ডিজাইন আসলো,
আমাদের ইন্টিগ্রেশন টেস্ট। এখন মনে করেন আমরা দেখতে হবে কি এই যে এই ইন্টিগ্রেশন টেস্টটা কি আমরা জানি, আমরা আগে পড়ছি ইন্টিগ্রেশন টেস্ট। ইন্টিগ্রেশন টেস্ট ফিচার অ্যাড হইলে নাকি? হ্যাঁ, যখন নতুন কিছু অ্যাড হবে এই ফিচারটা আমরা অ্যাড করছি, এই ফিচারটা অ্যাড করার কারণে কি এই মেক এন্ড মডেলে কোনো প্রবলেম আসলো কিনা, ঠিক আছে, এই ফিচারটা এখানে অ্যাড করলাম, এই পুরো সিস্টেমে অ্যাড করলাম, এটা সিস্টেমে কোনো প্রবলেম দেখা দিল কিনা, এই ইন্টিগ্রেশনে কোনো প্রবলেম আছে কিনা, এইটা আমাদেরকে চেক করতে হবে। অনেক সময় আছে এটা হয়, এটা হয়েছে এই ধরনের আমি পাইছি যেখানে একটা নতুন ফিল্টার অ্যাড করার কারণে অন্য একটাতে এফেক্ট পড়ে গেছে, কারণ এই পুরো ফিল্টারটাই একটা চাঙ্ক অফ, মনে করেন অনেক একটা ক্লাস এই পুরো ফিল্টারটাতে কাজ করবে। কারণ এই ক্লাসটাতে অনেকগুলো মেথড আছে, এই মেথড গুলাতে এই এখানে একটা মেথড থাকবে লোকেশন ফিল্টারের জন্য, আরেকটা মেথড থাকবে ভেরি লাইকলি, আমি জানি না, আমি বলতে পারতেছি না, কিন্তু আমার মনে হয় লোকেশন ফিল্টারের জন্য একটা মেথড থাকবে, মেক এন্ড মডেল ফিল্টারের জন্য আরেকটা মেথড থাকবে, প্রাইসের জন্য আরেকটা থাকবে, সবগুলোর জন্য আলাদা আলাদা মেথড থাকবে। ওই মেথড গুলো করবে কি তাদেরটা ফিল্টার করে তাদেরকে দেখাবে, ঠিক আছে। এখন দেখা গেছে অনেক সময় যে এই একটা ফিল্টার অ্যাড করার কারণে, ওই মেথডটা অ্যাড করার কারণে ওইটাতে পুরো সিস্টেমটাতে পুরো ফিল্টারেরটাতে একটা প্রবলেম চলে আসছে, অথবা দেখা গেছে এই মেক এন্ড মডেলে প্রবলেম করছে, অথবা দেখা গেছে আপনার এই ভেরিফিকেশনে প্রবলেম করছে, এইটা আপনাকে টেস্টিং করতে হবে, ঠিক আছে। তো এই ইন্টিগ্রেশন টেস্টিং আপনার তখন শুরু করতে হবে যখন আপনাকে এইটা আপনাকে দেখতে হবে যে আপনি লিখতে হবে যে এই টেস্টিং গুলো আমাকে করতে হবে। দেখেন এই যে আপনার এই যে গ্লোবাল ডিজাইন আছে না, এখানেও কিন্তু এখনো এই অ্যাপ্লিকেশনটা ডেভেলপ হয় নাই, এই ফিচারটা এখনো ডেভেলপ করে নাই, ফিচারটা এখনো অ্যাপ্লিকেশনে অ্যাড করা হয় নাই, এখনো এটা ডিজাইন স্টেজে আছে। তখন ডিজাইন স্টেজে আপনাকে ইন্টিগ্রেশন টেস্ট কেস লিখতে হবে, ডিটেইল ডিজাইন, এইটাও এই ইউনিট টেস্ট কেস এক্সিকিউশন, এই যে ইউনিট টেস্টটা এটা এই পুরোটা এই সেকশনটা এটা ডেভেলপাররা করবে, এটাতে আপনাকে করা লাগবে না। এই গ্লোবাল ডিজাইন, এই ডিটেইল ডিজাইনের পরে আসবে কি ইমপ্লিমেন্টেশন, এই ইমপ্লিমেন্টেশনের সেকশনে তারা করবে কি ডেভেলপ করবে এই পুরা এই ইমপ্লিমেন্টেশনের সময় এই ফিচারটা আপনি দেখতে পারবেন, ঠিক আছে, এই ইমপ্লিমেন্টেশনে। এরপরে আপনার যে টেস্ট কেস আপনার এক্সিকিউশন, এই ইমপ্লিমেন্টেশনের পরে এইটা হচ্ছে কোন স্টেজে কি কাজ আপনি করবেন, ঠিক আছে। আর পুরো ইমপ্লিমেন্টেশন যখন হয়ে যাবে তখন তো আপনার কাছে অলরেডি ফিচারটা আছে, আপনাকে তখন একটা ইউআরএল দেওয়া হবে, টেস্টিং এর ইউআরএল, ওইটাতে গেলে আপনি এই ফিচারটা তখন দেখতে পারবেন। তখন আপনি আপনার যে ওই টেস্ট কেসগুলো লিখছিলেন এখানে, অ্যাকসেপ্টেন্স টেস্ট, সিস্টেম টেস্ট, এগুলো যে টেস্টগুলো লিখছিলেন ওগুলো আপনি তখন এক্সিকিউট করবেন এখানে ম্যানুয়ালি অথবা অটোমেটেড। ম্যানুয়ালি করবেন সাধারণত, প্রথম টেস্টে ম্যানুয়ালি হয়, প্রথম ম্যানুয়ালি টেস্টিং করে অটোমেশনটা পরে ইমপ্লিমেন্ট করা হয় তারা। তো যাই হোক, আপনি ম্যানুয়ালি যখন এক্সিকিউট করবেন তখন কোনটা করবেন, এই যে টেস্ট কেসগুলো এখানে লিখছিলেন এই স্টেজগুলোতে এগুলো আপনি এক্সিকিউট করবেন। তো এই ভি মডেলটা মোটামুটি ইন্ডাস্ট্রিতে সব জায়গায় মোটামুটি ইউজ হয়, এটা খুবই ভালো ইউজ হয়। তো এখানে এই টেস্টিং থ্রু আউট দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এইটা বেসিক্যালি আমরা আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে এই সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে কিভাবে টেস্টিংটা সব জায়গায় এমবেডেড, এটা সব জায়গায় আছে, আপনার টেস্টিং সব জায়গায় করতে হবে। এরপরে দেখেন সফটওয়্যার ডেভেলপমেন্ট এন্ড সফটওয়্যার টেস্টিং, এটা ফর এখানে আমরা দেখতেছি, এখানে আমরা বলছি অলরেডি ফর এভরি ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি দেয়ার ইজ করেসপন্ডিং টেস্ট অ্যাক্টিভিটি, আমরা এটা সবাই জানি, দেখছি আমরা। ইচ টেস্ট লেভেল হ্যাজ টেস্ট অবজেক্টিভ এন্ড স্পেসিফিক টু দ্যাট লেভেল, ইয়েস আমরা এটা দেখছি। Test analysis and design given test level being during corresponding development activity. আমরা এটা আলাপ করছি যে এই যে ডিজাইন লেভেলে এইটারও তার টেস্ট এক্সিকিউশন, ইন্টিগ্রেশন টেস্ট কেস এক্সিকিউশন, এই টেস্ট কেসগুলো ইন্টিগ্রেশন টেস্ট কেসগুলো আপনাকে লিখতে হবে। টেস্টার পার্টিসিপেন্ট ইন দ্য ডিসকাশন, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা টেস্টার্স পার্টিসিপেশন ইন ডিসকাশন টু ডিফাইন এন্ড রিফাইন রিকোয়ারমেন্টস এন্ড ডিজাইন। এই যে আপনি টেস্টার, আপনাকে এই পুরো শুরু থেকে একদম প্রথম থেকে যখন রিকোয়ারমেন্টটা রেডি হয়ে যাবে তখন থেকে ডেভেলপারদের যেরকম কাম আপনারা সেরকম কাম। এখন আপনারা যারা যাবেন জয়েন করবেন, ভেরি লাইকলি আপনারা একদম ইমপ্লিমেন্টেশনের পরে কাজ করবেন, এর আগের কাজগুলো আপনাদেরকে করা লাগবে না। সাধারণত এর আগের কাজগুলা
আপনাকে দেওয়াই হবে, আপনাকে এইভাবে টেস্ট কেস দেওয়া হবে অলরেডি, আপনি ওইটা এক্সিকিউট করবেন। কিন্তু একটা স্টেজ আসবে যখন আপনাকে এই রিকোয়ারমেন্ট, যখন আপনি সিনিয়র লেভেলে যাবেন তখন এই রিকোয়ারমেন্ট স্টেজে আপনাকে কাজ করতে হবে টেস্টার হিসেবে। ভেরি লাইকলি যারা লিড থাকে, ম্যানেজার থাকে, তারা এই একদম রিকোয়ারমেন্ট স্টেজ থেকে কাজ করে। ঠিক আছে, ডিসকাশন, ডিফাইন, রিফাইন, হ্যাঁ এই এগুলোতে আপনাকে কাজ করবেন। এবং এই 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 সবাইকে টেস্টারের কাজ এই জন্যই বলা হয় যে টেস্ট যারা কিউএ ইঞ্জিনিয়ার তাদের কাজ শুধু এটা না যে টেস্টিং করা, তাদের কাজ শুরু হয় একদম ডেভেলপারদের যখন কাজ শুরু হয় ঠিক সেই সময় থেকে তাদের কাজও শুরু হয়। এনিওয়ে এইটাই এখানে বলছে। আর এরপরে হচ্ছে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল মডেল ইন কনটেক্সট। ঠিক আছে, আচ্ছা ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, আমরা যে এই যে লাইফ সাইকেল দেখছি, ঠিক আছে, এগুলা এগুলা মনে করেন বিভিন্ন ধরনের আছে, এই যে সিকোয়েন্সিয়াল আছে, ইনক্রিমেন্টাল আছে, আইটারেটিভ আছে। ঠিক আছে, এই যে অ্যাজাইল মেথড আমরা আমি অনেকেই হয়তো কেউ কেউ হয়তো জানেন অ্যাজাইল মেথড, অ্যাজাইলটা সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রিতে হয়। অ্যাজাইলটা হচ্ছে মনে করেন বিভিন্ন ধরনের আছে, স্ক্রাম আছে, কানবান আছে, এটা বেসিক্যালি আইটারেটিভটা। ঠিক আছে, সিকোয়েন্সিয়ালটা সাধারণত ওয়াটারফল। ঠিক আছে, ওয়াটারফল এই যে সিকোয়েন্সিয়াল আর ইনক্রিমেন্টালটা কিছুটা কিছুটা ওয়াটারফল, কিছুটা অ্যাজাইল, কিন্তু সিকোয়েন্সিয়ালটা পুরোটাই ওয়াটারফল। ওয়াটারফল মানে হচ্ছে এই আপনি এই যে পুরো রিকোয়ারমেন্টটা দেওয়া হয়েছে, আপনি এই যে ওয়াটারফল মানে হচ্ছে এই রিকোয়ারমেন্ট, সিস্টেম রিকোয়ারমেন্ট, গ্লোবাল ডিজাইন, এই সবগুলো শেষ করার পরে ইমপ্লিমেন্টেশন করবে, করার পরে আপনার টেস্টিং শুরু হবে, আপনি টেস্টিং শেষ করবেন, তারপরে নেক্সট ফেজ শুরু হবে। এর আগে কোনো নেক্সট আরেকটা ফেজ আসবে না, আরেকটা রিকোয়ারমেন্ট আসবে না, আরেকটা সিস্টেম রিকোয়ারমেন্ট আসবে না, আরেকটা গ্লোবাল ডিজাইন আসবে না। কিন্তু এগুলা এই সিস্টেমটা ওয়াটারফলটা এখন আর ইন্ডাস্ট্রিতে চলে না, কেউ ওয়াটারফল ইউজ করে না। আপনার ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতেই এখন আপনার অ্যাজাইল চলে। কারণ অ্যাজাইলটা হচ্ছে কি এরকম যে আপনি এই ফিচারটা ডেভেলপ করছেন, ঠিক আছে, এখন এই ফিচারটা আপনি কাজ করতেছেন, আরেকজন এই মেক এন্ড মডেলে কাজ করবে একটা এট দ্য সেম টাইম এই এই যে স্টেপগুলো আছে না, এই সিস্টেম রিকোয়ারমেন্ট, এই সব সিস্টেম, এই পুরো ভি মডেলটা সিমালটেনিয়াসলি কাজ করবে 4-5টা জায়গায় এই টেস্ট কেস লেখা হচ্ছে, 4-5টা জায়গায় সিস্টেম টেস্ট কেস লেখা হচ্ছে, সবগুলো এই পুরাটা কাজ এই লোকেশনেও হচ্ছে, মেক এন্ড মডেলও হচ্ছে, প্রাইসিও হচ্ছে, সবগুলা সিমালটেনিয়াসলি কাজ হবে। এবং এই লোকেশনটা আপনার কাজ শেষ হয়ে গেছে, আপনার ওই এই মেক এন্ড মডেলের জন্য অপেক্ষা করবে না তারা, কারণ লোকেশনের কাজ শেষ হয়ে গেছে, লোকেশনটা তারা এই পুশ করে দিবে প্রোডাকশনে, তারপরে ওই মেক এন্ড মডেলে কাজ শেষ হলে ওইটাও পুশ করে দিবে। মানে এইটা আইটারেটিভ, এটা খুবই এই আপনার এটা খুবই ফাস্ট পেস ইন্ডাস্ট্রিতে এই অ্যাজাইলটা চলে। আর এই অ্যাজাইলের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি মনে করেন এই লোকেশনটা আপনি কাজ শেষ করছেন, আপনি পুশ করে দিলেন মানে প্রোডাকশনে যাওয়ার পরে আপনি কোনো প্রবলেম পাইছেন, সাথে সাথে আপনি আবার এই প্রবলেমটাতে কাজ করবেন। এইরকম না যে আপনি এখন এই লোকেশনে আর যাবেন না, এই সবগুলা শেষ করার আগে আর লোকেশনে যাবেন না। এটা হচ্ছে ওয়াটারফল হইলে আপনি সবগুলা শেষ করবেন, এরপরে আবার নতুন করে আবার যাবেন। কিন্তু এই অ্যাজাইলে হচ্ছে আপনি লোকেশন শেষ করে মেক এন্ড মডেলে আসছেন, আবার লোকেশনে একটা বাগ পাইছেন, আপনি সাথে সাথে একজন ইঞ্জিনিয়ার নিয়োগ করবেন যে ওই বাগটা ফিক্স করার পরে আবার ওইটা প্রোডাকশনে দিবে। এইটা ইন্ডাস্ট্রিতে খুব বেশি এই আপনার চলে এই অ্যাজাইল। আর এটা হচ্ছে আপনার ডিফারেন্ট মডেলের মধ্যে এই সিকোয়েন্সিয়াল, ইটারেটিভ, ইনক্রিমেন্টাল, আইটারেটিভ, এগুলোর মধ্যে এই আইটারেটিভটা বেশি চলে, যেটা অ্যাজাইল মেথড মেইনলি। আর এইটাই ইন্ডাস্ট্রিতে বেশি চলে। আপনাদেরকে কখনো যদি কেউ জিজ্ঞেস করে, স্পেশালি আপনাকে এই ইন্টারভিউতে এটা জিজ্ঞেস করবে তুমি কি অ্যাজাইল কি জানো কিনা, তো অ্যাজাইল সিস্টেমে কাজ করছো কিনা, তখন আপনারা অবশ্যই এই অ্যাজাইল সিস্টেম বলবেন হ্যাঁ জানি, এবং এটা জানা যাবেন অ্যাজাইল সিস্টেমটা কি। অ্যাজাইল এরপরে এই অ্যাজাইল সিস্টেমে কাজ করছি আমরা, যে প্র্যাকটিক্যাল কাজ করব তখন এইটা অ্যাজাইলে কাজ করি। আমাদের এরকম কানবান বোর্ড থাকবে অথবা স্প্রিন্ট থাকবে, যেটা স্ক্রাম থাকবে। আপনার এই এভরি মর্নিং আমাদের স্ক্রাম মিটিং হবে, এবং আমাদের একটা স্ক্রাম মাস্টার থাকবে যে স্ক্রাম প্রসেসটা পুরো চালাবে। আমাদের
মানে স্ক্রাম সিস্টেমে যা যা আছে আমরা সবকিছু ফলো করব, তাহলে আপনারা স্ক্রামের যদি কোনো প্রশ্ন করে আপনাদেরকে আনসার করতে পারবেন ইনশাল্লাহ। তো এই জন্যই আমি এই এজাইলটা আপনার এই প্র্যাকটিক্যাল যে কাজটা এটা এই বোর্ড এই কানবান এই মনে করেন এই জিরা বোর্ড ইউজ করার চেষ্টা করব, কারণ এই কারণে যে আপনারা যাতে পুরো এই এজাইল সিস্টেম সম্বন্ধে ভালো ধারণা থাকে, স্ক্রাম মেথড সম্বন্ধে ভালো ধারণা থাকে, তাহলে প্রশ্ন করলে যেন আনসার করতে পারেন। আচ্ছা ইউসুফ, এই যে জিরার যে বোর্ডটা ইউজ করতেছি এটা কি আমরা স্ক্রাম বোর্ড হিসেবে বলতে, মানে এটার নাম তো স্ক্রাম বোর্ড বলতে এইটাই স্ক্রাম বোর্ড, এইটাই আমাদের এই যে জিরা এই যে জিরাটা আছে না, এইটাই আমাদের স্ক্রাম বোর্ড। আমাদের এটা হচ্ছে আমাদেরটা কানবান বোর্ড, আমরা যেটাতে কাজ করি, কিন্তু আমরা যেই এই কানবান আর স্ক্রাম দুইটাই এজাইল, কিন্তু কানবান আর স্ক্রামের মধ্যে একটা বেশকমটা কি? বেশকমটা হচ্ছে স্ক্রামে 2 সপ্তাহের একটা স্প্রিন্ট থাকে, আপনার লাইফ সাইকেল হচ্ছে 2 সপ্তাহ অথবা 3 সপ্তাহ অথবা 1 সপ্তাহ, সাধারণত 2 সপ্তাহ। এই 2 সপ্তাহের মধ্যে আপনারা যা কাজ আপনারা করবেন বলে ডিসিশন নিছেন সবগুলা শেষ করতে হবে। যদি শেষ করতে না পারেন তাইলে এই স্প্রিন্টে আপনার একটা রেজাল্ট দেখাবে যে আপনি এই স্প্রিন্টের মধ্যে আপনি শেষ করতে পারেন নাই। আপনার টার্গেট ছিল আপনি 50টা টেস্ট কমপ্লিট করবেন, আপনি কমপ্লিট করছেন 40টা, আপনি 10টা টেস্ট কমপ্লিট করতে পারেন নাই, এটা রেজাল্ট আসবে, তারা রেজাল্ট দিবে। ম্যানেজমেন্ট এই রেজাল্টগুলো দেখে যে আপনি কতটা টেস্ট কমপ্লিট করার জন্য টার্গেট নিছেন। মনে করেন আপনি একটা স্ক্রাম আপনার এই যে আপনার যে স্ক্রাম আমাদেরটা মনে করেন আমাদেরটা যদি ওপেন করি, তো আমাদের এই হচ্ছে স্ক্রাম বোর্ড, ঠিক আছে? এইটা কিন্তু কানবান না, এইটার স্প্রিন্ট হচ্ছে 2 সপ্তাহ। আমরা যদি এখানে যাই ব্যাকলগে যাই তাহলে দেখতে পাবো, এই দেখেন এইটা 2nd of নভেম্বরে এই স্প্রিন্টটা শেষ হবে। এই যে স্প্রিন্ট 3 লেখা না এখানে, সবাই দেখতে পাচ্ছেন স্প্রিন্ট 3? হ্যাঁ দেখছি। এই দেখেন স্প্রিন্ট 3 18 নভেম্বরে শুরু হয়েছে আর শেষ হবে 2 ডিসেম্বর, ঠিক আছে? তাহলে আমাদের 18 নভেম্বর থেকে এই 2 ডিসেম্বর হচ্ছে 2 সপ্তাহ। তাহলে আমাদের আমাদের একটা স্প্রিন্ট হচ্ছে কয় সপ্তাহের? 2 সপ্তাহের। এবং এই 2 সপ্তাহের মধ্যে আপনারা এখানে মনে করেন এই সবগুলো যদি এখানে অ্যাড করি তাহলে আমরা করতেছি, আমরা এখানে এই 2 সপ্তাহের মধ্যে এই সব কাজগুলো শেষ করার ডিসিশন নিয়েছি। আজকে তো 2 তারিখ। হ্যাঁ, আজকে এটা শেষ হয়ে যাবে। তো আজকে এটা 12টার পরে এটা শেষ হয়ে যাবে। তো এখন হয়েছে কি এখানে এই যে স্ক্রাম সিস্টেমে আপনারা এখানে যা কিছু অ্যাড করবেন সবকিছু এই 2 তারিখের ভিতরে শেষ করতে হবে। যদি শেষ না করেন তাহলে একটা রিপোর্ট দিবে, এন্ড অফ দ্য স্ক্রাম একটা রিপোর্ট দেয়। এই রিপোর্টে আপনার এইটা দেখা যাবে যে আপনি কিভাবে পারফরমেন্স কি হয়েছে, ঠিক আছে? আপনার পারফরমেন্স কি এটা রিপোর্ট একটা দিবে। প্রজেক্ট পেজ রিপোর্টটা কোথায় আছে? এনিওয়ে এটা একটা রিপোর্ট দিবে, যে রিপোর্টটাতে আপনি দেখতে পারবেন যে আপনাদের এই পারফরমেন্স কি রকম। এই পারফরমেন্সের উপর বেস করে আপনারা মনে করেন একটা স্ক্রাম টিমে যদি 5 জন থাকে তাহলে এই পারফরমেন্সের উপর ডিপেন্ড বেস করে তারা নেক্সট যে তাদের গোল, তারা গোলটা রেডি করবে। নেক্সট গোলে তারা কিন্তু যদি 40টা করে 50টা প্রথমে নিছিল 50টা করবে এই স্প্রিন্টের ভিতরে, কিন্তু তারা 50টা করতে পারে নাই, করছে 40টা টেস্ট কমপ্লিট করছে, 10টা পারে নাই। তখন নেক্সট স্প্রিন্টে করবে কি তারা 40টা টেস্ট নিবে। কারণ আপনার টার্গেট থাকতে হবে আপনি যা শেষ করবেন বলে আপনি ডিসিশন নিছেন সবগুলো আপনি শেষ করতে পারবেন, এই ধরনের টার্গেট আপনাকে থাকতে হবে। যদি আপনি 40টা টেস্ট করবেন বলে নিছেন, আপনি 40টা কমপ্লিট করছেন, তাহলে 100% অ্যাচিভড, এটা ভেরি গুড। আর এইভাবে যদি কন্টিনিউয়াস 100% অ্যাচিভ হইতে থাকে ওইটা ম্যানেজমেন্ট পছন্দ করে। আর যদি কন্টিনিউয়াস দেখা যায় আপনি গোল হচ্ছে আপনার 50টা, আপনি 40টা করছেন, গোল নিছেন 40টা, আপনি 30টা করছেন, কন্টিনিউয়াস আপনি পিছনে আছেন, ওইটা ভালো চোখে দেখে না। এই জন্য এই কাজটা হচ্ছে স্ক্রাম মাস্টার এগুলো দেখা, এগুলো মনিটর করা, কিভাবে এইটা তাদের পারফরমেন্স ভালো করা যায়, আপনাদের কিভাবে 40টার মধ্যে 40টা কমপ্লিট করা যায়,
কেন কমপ্লিট হয় নাই, এই রিভিউ গুলা আপনার স্ক্রামের একটা স্ক্রাম প্রসেসের একটা প্রসেস হচ্ছে রিভিউ, ঠিক আছে? আপনার এই রিভিউ মিটিংটা হয়, এই রিভিউ মিটিং এ প্রত্যেক স্ক্রাম টিমের আলাদা আলাদা রিভিউ মিটিং হবে। রিভিউ মিটিং এ আলোচনা করবে কেন আমরা কমপ্লিট করতে পারি নাই। তখন এই আলোচনাগুলোতে উঠে আসবে প্রবলেমগুলো, আর ওই প্রবলেমগুলো আমরা নেক্সট স্প্রিন্টে হ্যান্ডেল করার চেষ্টা করব ইনশাল্লাহ। এই যে বিষয়গুলো আসলে আমরা এই প্র্যাকটিক্যালে সময় আলোচনা করলে আপনারা ভালো বুঝবেন, প্র্যাকটিক্যালে করলে ভালো ধারণা পাবেন ইনশাল্লাহ। এখানে আরেকটা ওয়ার্ড ইউজ হয়, রেট্রোস্পেক্টিভ, যেটা বলে আর কি। হ্যাঁ, ওই রেট্রোস্পেক্টিভ হচ্ছে রিভিউ, ওই রেট্রোস্পেক্টিভ যেটা ওইটাই রিভিউ। ওইটাই রিভিউ, আচ্ছা আচ্ছা। ওইটাকে স্ক্রামের ভাষায় ওইটাকে রেট্রোস্পেক্টিভ বলা হয়, হুম। ওইটাই রিভিউ। ওই রেট্রোস্পেক্টিভে সবাই মনে করেন 5 জন মেম্বার আছে এই টিমের, 5 জন একসাথে যাবে, একটা রুমে যাবে, রুমে যাওয়ার পরে তারা অ্যানালাইজ করবে আচ্ছা আমাদের কেন আমরা আমাদের গোলটা অ্যাচিভ করতে পারি নাই। তখন একজনে বলবে যে আমার টেস্টটা অনেক কমপ্লিকেটেড ছিল, এইটা আমি করতে পারি নাই কারণ হচ্ছে এই রিকোয়ারমেন্ট গুলা ছিল না, অথবা আমাদের টেস্ট ডেটা ছিল না, এই বলবেন। তখন সে করবে কি, স্ক্রাম মাস্টার বলবে নেক্সট টাইমে আমরা এটা আপনাকেই প্রশ্ন করবে, আপনি বললেন না প্রবলেম, আপনাকেই প্রশ্ন করবে যে আচ্ছা আমরা কি করলে এটা নেক্সট আর আসবে না, এই প্রবলেমটা হবে না। তখন আপনি বলবেন যে আমি যদি এই ডেটাগুলো আমার আগে থাকে, তা আগে থাকতে হইলে কি করতে হবে, আগে থাকতে হইলে ওই লোককে বলতে হবে, ওই লোক আমাকে এগুলো দিতে হবে। তখন করবে কি তারা, ওই স্ক্রাম মাস্টার আপনাকে বলবে যে তুমি নেক্সট টাইমে তোমার এটা শুরু করার আগে, স্প্রিন্ট শুরু করার আগে তোমার যে ডেটাগুলো লাগবে ওগুলোর জন্য এই লোককে আগে বলে দিবে, আগে ইমেল করবে। তাহলে এইভাবে আমরা প্রবলেমগুলো সলভ করবো। এনিওয়ে, এটা একটা প্রবলেম বলতেছে, অনেক ধরনের প্রবলেম আসতে পারে। এই প্রবলেমগুলো কিভাবে, কমিউনিকেশনের প্রবলেম হয়। আপনার যদি অফশোর টিম থাকে তাহলে বেশি প্রবলেম হয় কমিউনিকেশনে। দেখা গেছে আপনার টিমের অর্ধেকটা হচ্ছে আমেরিকাতে যখন দিন শুরু হয় কাজের, তখন আপনার এখানে কাজ শেষ। স্পেশালি আপনার যদি ওয়েস্ট কোস্টে হন, ইস্ট কোস্টে অনেকটা কাজ পাওয়া যায় অনেক সময়, মনে করেন অ্যারাউন্ড 4-5 আওয়ার ল্যাপ হয় ইস্ট কোস্টে। যারা নিউ ইয়র্কে থাকেন তাদের সাথে 4-5 আওয়ার পাওয়া যায়, কিন্তু ওয়েস্ট কোস্টে যারা থাকে ক্যালিফোর্নিয়াতে, তাদের যখন শুরু করে তখন আমাদের কাজ শেষ এখানে। এখন দেখা গেছে এদের সাথে কাজ করলে এই কমিউনিকেশনের গ্যাপ হয়, এই প্রবলেমগুলো তখন বেশিরভাগ ক্ষেত্রে স্ক্রামের এই যে রেট্রোস্পেক্টিভ এগুলো উঠে আসে। তখন ওরা বলবে আচ্ছা এইটা আমরা ওভারকাম করবো কিভাবে, তখন বিভিন্ন সলিউশন আসে, তো ওই সলিউশনগুলো অ্যাপ্লাই করা হয়। তো এগুলো পুরোটা এই স্ক্রামের সিস্টেম, এই জিনিসগুলো জানা থাকলে ভালো, প্রশ্নগুলো করা হয়, প্রশ্ন করলে এগুলো আনসার জানা থাকলে ভালো। এগুলো আপনি অ্যাজাইল মেথড সম্বন্ধে কোনো প্রশ্ন করে বা স্ক্রাম স্পেশালি এই স্ক্রাম সম্বন্ধে জানতে চাবে যে আপনি বুঝেন কিনা, স্ক্রাম কি, আপনাকে বলবে যে তোমাদের কি কি মানে আপনাকে জিজ্ঞেস করবে যে স্ক্রামটা তোমরা কিভাবে করো, তখন আপনি বলতে হবে, আপনাকে বলবে না, স্পেসিফিক প্রশ্ন করবে না তোমাদের কি স্ক্রাম মাস্টার আছে, এইভাবে প্রশ্ন করবে না। কারণ এইভাবে যদি বলে তাহলে আপনি বুঝা ফেলাইলেন যে হ্যাঁ, আপনি বলবেন হ্যাঁ আছে। আপনি বলবেন যে আমাদের স্ক্রাম মাস্টার আছে, আমরা রেট্রোস্পেক্টিভ করি, প্রত্যেকদিন সকালে আমাদের স্ক্রাম মিটিং হয়, আমরা স্ক্রাম মিটিং এর প্রবলেম কি এগুলা দেখি, আপডেট এই আপনার টেস্ট কেসের আপডেট দেওয়া হয়, এগুলো সব কিছু আপনি নিজে থেকে বলে যাবেন। নিজে থেকে বলে গেলে তখন তারা বুঝতে পারবে যে আপনি আসলেই অ্যাজাইল মেথডে কাজ করছেন, স্ক্রামে কাজ করছেন, তাদের আর কোনো সন্দেহ থাকবে না। এনিওয়ে, এই ছিল আজকের, ইনশাল্লাহ আমরা 9টা শুরু হয়ে গেছে, এই ছিল আজকের। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন ইনশাল্লাহ। ইসুফ ভাই, হ্যাঁ বলেন। হ্যালো। তাহলে স্ক্রাম সিস্টেমে কি আপনার মানে ডেইলি আপডেট জানা যাবে নাকি? ডেইলি আপডেট এনি সিস্টেমে থাকবে। স্ক্রামে তাদের এটাকে বলে স্ট্যান্ড আপ বলে। হ্যাঁ, ডেইলি এভরি ডে এভরি মর্নিং আপনাকে কারো স্ক্রাম মিটিং ডিফারেন্ট হয়। যারা অফশোর টিমের সাথে কাজ করে আমেরিকানদের সাথে, তাদের যে স্ক্রাম মিটিংটা এটা মনে করেন 4টার সময় হয়, 3টার সময় হয়, 5টার সময়, আমাদের এখানে 5টার সময় তারা স্ক্রাম মিটিং করে। তো আর যারা অফশোর টিম নাই, যারা সবাই এই একই অফিসে কাজ করে, সবাই ডাবলিনে অথবা সবাই ইউরোপে আছে, তারা সাধারণত সকালে করে। সকালে যখন শুরু করে মর্নিং এ, মনে করেন 10টার সময়, দেখা গেল আমাদের এখানে 10টা, যদি একজন সুইডেন থেকেও কাজ করে তাইলেও 10টার সময় সে জয়েন করতে পারবে। তো এইভাবে দেখা গেছে যে যদি একই এরিয়াতে থাকে মানুষ সবাই, তাহলে মর্নিং এ স্ক্রাম মিটিং গুলো হয়। যদি অফশোরে টিম থাকে, দেখা গেছে ইন্ডিয়াতে আছে আপনার অথবা অস্ট্রেলিয়াতে আছে আপনার টিম, তাহলে আপনার এই স্ক্রাম মিটিং গুলা ওইভাবে দেখা গেছে অস্ট্রেলিয়ার শুরুতে অথবা অস্ট্রেলিয়ার শেষে, আমাদের এখানে শুরুতে আমরা মিটিংটা করতেছি। এইভাবে করা হয় সাধারণত স্ক্রাম মিটিং ডেইলি। হ্যাঁ, এভরি ডে আপনাকে ডেইলি আপডেট দিতে হবে, ডেইলি আপনি কি করতেছেন জানাইতে হবে।
এইটাই মনিটরিং এর সিস্টেম, আদারওয়াইজ মনিটরিং করার কোনো সুযোগ নেই। অফশোর বলতে কি বোঝাইছে এটা? হ্যাঁ বুঝি না এখন। অফশোর অফশোর মানে এই আপনি যেই দেশে আছেন, যে কন্টিনেন্টাল, ডিফারেন্ট কন্টিনেন্টে। হ্যাঁ ডিফারেন্ট কন্টিনেন্টে। আর কানবানের সঙ্গে পার্থক্যটা কানবানের কোনো টাইম লিমিট নাই। স্ক্রামে যেমন টাইম লিমিট আছে, কানবানে কি টাইম লিমিট নাই? হ্যাঁ হ্যাঁ এইটাই। কানবানে হচ্ছে, স্ক্রামে হচ্ছে 2 সপ্তাহের স্প্রিন্ট, স্ক্রামে হচ্ছে স্প্রিন্ট সিস্টেম, কানবানে স্প্রিন্ট সিস্টেম না। স্ক্রাম হচ্ছে কোম্পানির উপরে ডিপেন্ড করে, ম্যাক্সিমাম কোম্পানিতে স্প্রিন্ট হচ্ছে 2 সপ্তাহ, কোনো কোনো কোম্পানিতে আছে 3 সপ্তাহের স্প্রিন্ট আছে, 1 সপ্তাহের স্প্রিন্টও আছে। আচ্ছা ইসুব একটা ইন্টারেস্টিং কথা। আচ্ছা কানবানের যে আউটলেটটা আর স্ক্রামের আউটলেটটা কি সব সেম, যে ফিচার গুলো কি সব সেম থাকে? হ্যাঁ এই যে দেখতেছেন আপনারা কি আমার এটা দেখতেছেন কানবানের বোর্ড। হ্যাঁ এটা হচ্ছে কানবান, ঠিক আছে, কানবান বোর্ড। হ্যাঁ আর এটা হচ্ছে আপনার এই তো মোটামুটি লেআউট সবই সমান, এরকম আপনার এই যে কলামগুলা এগুলা সব সমান থাকবে, ঠিক আছে। যে আপনি এই কলামগুলো আপনি ডিজাইন করবেন, এগুলো তো আর সেটা না, তো অনেক আমি একবার ট্রাই করছিলাম, দেখি মানে ফিচার গুলি না মানে একটু ডিফারেন্ট, একদম এক্স্যাক্টলি এক না। না এক থাকবে না, এটা তো আপনি ডিজাইন করবেন। এই যে ডিজাইনগুলা এখানে গ্রুমিং, রেডি, ইন প্রগ্রেস, এগুলো সব আপনি ডিজাইন করবেন। এখন আমাদের এইটাতে আপনার আমাদের এইটাতে আমরা ডিজাইন করব কিভাবে, এই দেখেন এইটা যে স্প্রিন্ট 3 আছে, কানবানে স্প্রিন্ট 3 থাকবে না, এই স্প্রিন্ট লেখা থাকবে না, এই স্প্রিন্ট লেখাটাই থাকবে না কানবানে, ঠিক আছে। সেই ক্ষেত্রে কি কোনো টাইম লিমিট নাই নাকি কানবানে? কানবানে টাইম লিমিট নাই না, কানবানে হচ্ছে আপনি যখন শেষ করবেন, যেই মুহূর্তে আপনার স্টোরিটা শেষ, আপনার স্টোরি একটা শেষ করতে 1 সপ্তাহ লাগতে পারে, 5 দিন লাগতে পারে, 3 দিন লাগতে পারে, 2 দিন লাগতে পারে, শেষ হইছে এটা ডাইরেক্ট চলে যাবে প্রোডাকশনে, বা এটা ডাইরেক্ট মাস্টার যে ব্রাঞ্চ থাকবে ওই মাস্টার ব্রাঞ্চে চলে যাবে, ঠিক আছে। ওখানে স্ট্রেস কম নাকি? হ্যাঁ বুঝি নাই। তাহলে কি স্ট্রেস কম নাকি দেখা যাচ্ছে? কানবানে স্ট্রেস কম, হ্যাঁ কানবানে অনেক কম, কানবান অনেক রিল্যাক্স। কানবান এই স্প্রিন্ট কেন করে, স্প্রিন্ট সিস্টেমে কেন যায়, এই যে আপনার স্ক্রাম কেন ইউজ করে, এটার ওয়ান অফ দ্য মেজর রিজন হচ্ছে আপনার মানুষকে ইউজ টু করানোর জন্য, ঠিক আছে, যে তার একটা রেসপন্সিবিলিটি আছে, এই টাইমের ভিতরে তাকে এটা শেষ করতে হবে, এইভাবে একটা রেসপন্সিবিলিটি দিলে মানুষ একটা প্রেসারের মধ্যে পড়ে, ঠিক আছে। স্পেশালি দেখা যায় স্প্রিন্ট সিস্টেমে যারা কাজ করে তাদের সপ্তাহের শেষের দিকে, 2 সপ্তাহ যখন শেষ হয়ে যেতেছে, ফ্রাইডে এই যে থার্সডে ফ্রাইডের দিকে তারা সিরিয়াস প্রেসারে থাকে। কারণ কি, তার এই ফিচারটা যদি শেষ না করতে পারে তাহলে সে পিছিয়ে পড়ে যাবে। তখন এটা ওই যে রিপোর্টে উঠে আসবে যে তারা 10টা শেষ করার জন্য বলছিল, তারা 5টা শেষ করছে, বা 3টা শেষ করছে, বা তারা 8টা শেষ করছে, 2টা শেষ করতে পারে নাই, এইটা স্প্রিন্টে উঠে আসবে। আর এটা যদি উঠে আসে তাহলে এটা খারাপ লাগবে দেখতে, এই জন্য তারা শেষের দিকে, স্প্রিন্টে যারা কাজ করে শেষের দিকে খুবই প্রেসারে থাকে। কানবানে অনেক রিল্যাক্স, কানবানে এই ধরনের কোনো প্রেসার নাই, বাট আপডেট আপনাকে ডেইলি দিতেই হবে, আপনাকে এভরি মর্নিং আপনাকে কানবানেও মিটিং হয়, স্ট্যান্ড আপ মিটিং আছে, স্ট্যান্ড আপ মিটিং এ আপনাকে বলতে হবে আপনি কি করতেছেন, কোথায় আপনার প্রবলেম। যদি আপনার এই কানবানেও আপনি বলতে হবে যে আপনার এই একটা টাস্ক, এই যে মনে করেন কানবান বোর্ড, এই টাস্কটা আপনি নিছেন, বা এই টাস্কটা একজনে নিছে, এইটাতে আপনাকে বলতে হবে এটা কতদিন লাগবে, ঠিক আছে। তখন কতদিন লাগবে এটা বললে, এই যে মনে করেন এখানে এই 1 দেওয়া আছে না, এস্টিমেটেড এফোর্ট 1, এটা 1 দিন লাগবে, ঠিক আছে, এটা 3, এখানে 3 দিন লাগবে। তখন এই এফোর্টের উপরে আপনাকে যদি 3 দিনের বেশি লাগে তাহলে আপনাকে বলতে হবে যে কেন আপনার লাগতেছে, এটা এইভাবে জিজ্ঞেস করবে না কেন লাগতেছে, তারা বলবে তোমার কোনো প্রবলেম হইতেছে কিনা, বা আপনি নিজেই তো বলবেন আপনার এই প্রবলেম আছে, ওই প্রবলেম আছে, নিজেই আপনাকে আপডেট দিতে হবে আপনার কাজের। তো এইভাবে স্ক্রাম আর কানবান বেশ কম হচ্ছে, জাস্ট এটা টাইম লিমিট নাই, ওইটাতে টাইম লিমিট আছে, এইটা হলো মেজর ডিফারেন্স। না আমি একবার কাজ করতে গেছিলাম, তখন দেখলাম যে সাব টাস্ক ক্রিয়েট করার সময় স্ক্রামে সাব টাস্কটা ক্রিয়েটের লোগোটা ছিল, আইকনটা, কানবানে আমি খুঁজে পাইনি। তারপরে যাই না, মানে আশেপাশে থাকতে পারে, এই মনে হলো একটু ডিফারেন্স আছে।
হ্যাঁ থাকতে পারে কানবানে ওয়েল সাবটাস্ক করা যায়, আমি কানবানে করছি, আমি নিজে সাবটাস্ক ক্রিয়েট করছি। আমি তাহলে অন্য আশেপাশে হয়তো কোথাও ছিল। আমি আমি কানবানে সাবটাস্ক আমি ডেফিনেটলি ক্রিয়েট করছি, আমি জানি, বাট আমি জানি না কেন আপনারটা হয় নাই, বলতে পারবো না এটা। না হয়তো ছিল আশেপাশে, বাট ওরকম একদম লেআউট এক্স্যাক্টলি ওরকম স্ক্রামের মতো না। ঠিক আছে, হ্যাঁ অসুবিধা নেই। হইতে পারে, হ্যাঁ হইতে পারে, জানি না। ইউসুফ, আমার একটা কোশ্চেন ছিল যেটা আমি একটু ক্লিয়ার হয়নি, এই যে ভি মডেল যেটা, সেটা কি এখন আর ইউজ হয় না তাহলে নাকি? না না, ভি মডেল এখন হয়ে যায়, এটা ভি মডেল হচ্ছে, এটা হচ্ছে ডেভেলপমেন্ট মডেল, ঠিক আছে। আর এটা হচ্ছে পুরা ডেভেলপমেন্ট, এই যে স্প্রিন্ট, এটা হচ্ছে পুরা আপনার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এখানে আপনার একটা স্টোরি আসবে, এটা হচ্ছে রিয়েল ওয়ার্ক, ঠিক আছে। আর এই যে ভি মডেল, যেটা ভি মডেল হচ্ছে এই যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, এটারে বেসিক্যালি আপনার এই যে ভি মডেলটা বেসিক্যালি হচ্ছে যে রিকোয়ারমেন্ট যখন আসবে তখন আপনার কি কাজ, টেস্টারের কি কাজ, এরপরে সিস্টেম রিকোয়ারমেন্ট, এরপরে গ্লোবাল ডিজাইন, এই টেস্টারের কি কাজ, এইগুলা বেসিক্যালি এখানে বলা হয়েছে, দেখানো হয়েছে। এটার উপরে বেসিস করে আমরা বুঝতে পারতেছি যে আমাদের সব ক্ষেত্রে সব স্টেজে আমাদের কাজ আছে। কিন্তু এই যে এই কাজগুলাও কানবান বোর্ডে বা স্ক্রাম বোর্ডে এগুলা মেনটেন করা হয়। যখন রিকোয়ারমেন্ট একটা আসে তখন এখানে একটা স্টোরি ক্রিয়েট করা হবে রিকোয়ারমেন্ট অ্যানালাইজ করার জন্য। টেস্টারের জন্য, যারা কিউএ আছে, ইঞ্জিনিয়ার আছে, তাদের জন্য এই প্রিপারেশন অফ অ্যাকসেপ্টেন্স টেস্ট কেসেস এগুলা ডেভেলপ করার জন্য তাদের জন্য একটা স্টোরি করা হবে। এই যে স্টোরির এই যে স্টোরি বোর্ড ফলো করবে, এইটা হচ্ছে মানে মেথোডোলজি। এই যে কানবান বোর্ড আর স্ক্রাম বোর্ড, এগুলো হচ্ছে জাস্ট স্টোরি ট্র্যাকিং করার জন্য যে আপনি কিভাবে কাজ করতেছেন, করা মেথডটা ইউজ করব আর কি, বুঝছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, লাস্ট কোশ্চেন ইউসুফ ভাই, যখন কাজ করা হবে না, স্টেপ মানে স্টেপ গুলি যখন করা হবে, টেস্টের স্টেপ গুলি, তখন কি মানে এই বোর্ডটা মিনিমাইজ করে রাখা হবে না? যখন টেস্ট করা হবে একই কম্পিউটারে তো সব কাজই করা হবে। ধরুন একটা বোর্ড, কানবান বোর্ড ওপেন করলাম, স্টেপ মানে টু ডু পরে তারপরে গ্রুমিং ইন প্রসেস, তারপরে এখন টেস্ট হচ্ছে। টেস্টে স্টেপগুলি যখন করা হবে, প্র্যাকটিক্যালি টেস্ট করা হবে, একটা নতুন একটা ওয়েবসাইট ওপেন করে বা ইউআরএল ওপেন করে, তখন এই যে কাজগুলি যে করব, তখন এই বোর্ডটাকে মিনিমাইজ করে রাখা হবে না? তারপরে যখন রেজাল্ট আসবে তখন আবার বোর্ডে আসবে। শুনেন, এই যে স্টোরিটা আছে না, এই যে স্টোরিটা, এইটা একটা স্টোরি, ঠিক আছে। এইটাতে কি বলছে, এই স্টেপ গুলা ফলো করার জন্য বলছে, ঠিক আছে। ঠিক আছে, এই স্টেপ গুলা ফলো করার জন্য বলছে। এইটা হচ্ছে টেস্ট কেস লিখছে, ঠিক আছে। লগইন ফেইল ভার্জিন মিডিয়া, ঠিক আছে। এটা স্টোরি গুলা এই স্টেপটা গুলা ফলো করতে বলছে। এই টাস্কটা আপনাকে দেওয়া হয়েছে আপনি করার জন্য, ঠিক আছে। আপনি এটা পিক আপ করলেন, করার পরে এইটা টু ডুতে আছে, আপনি এখানে গ্রুমিং এ নিছেন, এটারে এইভাবে গ্রুমিং এ নিবেন, ঠিক আছে। এটা ড্র্যাগ করলে গ্রুমিং এ চলে যাবে। এটা কেন গেল না আমি জানি না। না, টেস্টটা যে করব আমাকে প্র্যাকটিক্যাল করতে হবে। ধরেন যে লগইন, আমি বলতেছি, আপনি শুনেন, আপনি বলতেছি তো, আপনি গ্রুমিং এ যাবেন, গ্রুমিং গিয়ে আপনি দেখবেন গ্রুমিং এ কি চেক করবেন, গ্রুমিং এ চেক করবেন এই টেস্টটা করতে, এই কাজগুলা করতে আমার কোনো কিছু লাগবে কিনা, আমি সবকিছু ঠিক আছে কিনা, কত কষ্ট হবে, এটা কি খুব ডিফিকাল্ট কিনা, এই জিনিসগুলো দেখা হয় গ্রুমিং, ঠিক আছে। গ্রুমিং করার পরে আপনি এইটাতে তখন আপনি বলবেন, গ্রুমিং এই আপনি বলবেন আমার এটা 3 দিন লাগবে, ঠিক আছে, 5 দিন লাগবে, 7 দিন লাগবে, আপনি বলবেন। বা এখানে এই যে এখানে গ্রুমিং এ এইটা করবেন, এটাতে আমি দেখতেছি না এইটার ইয়েটা, এটা আমাকে এডিট করারও পারমিশন দিতেছে না। যাই হোক, এখানে আছে কোথায়, এনিওয়ে, গ্রুমিং এ আপনি এটাতে লিখবেন যে আপনার 5 দিন লাগবে, 3 দিন লাগবে। এরপরে গ্রুমিং থেকে এটাকে আপনাকে ড্র্যাগ করে ইন প্রগ্রেসে নিবেন। ইন প্রগ্রেসটা হচ্ছে এখানে আপনি কাজ করতেছেন, এইটাই হচ্ছে কাজ, এখানে আপনি কাজ করতে, এইটাতে কিছু করা লাগবে না। আপনি করবেন এখানে আপনার টেস্ট কেসটা ওপেন করবেন, করার পরে আপনি এই ইউআরএলটা ওপেন করবেন, ওপেন করে আপনার টেস্টিং গুলো করবেন। তখন আর এইটা ওপেন রাখতে হবে না, এটার কোনো কাজই নাই। যখন আপনার এই টেস্টিং গুলো কমপ্লিট হয়ে গেছে, আপনার সব টেস্ট আপনি কমপ্লিট করে ফেলছেন, এখানে যে 4-5টা টেস্ট আপনাকে দেওয়া হয়েছে আপনি সব টেস্ট কমপ্লিট করে ফেলছেন, এখানে আপনি রেজাল্ট গুলো দেওয়া হয়ে গেছে, তখন আপনি এইটাকে আপনি এই ডানে নিয়ে যাবেন, কারণ আপনার কাজ শেষ এইটার,
এটা ট্র্যাকিং করার জন্য শুধু, এইটাতে কোনো কাজ নাই, এটা জাস্ট ট্র্যাকিং করার জন্য, আপনি কি কাজ করতেছেন এটা বোঝার জন্য, আপনি যে এই কাজটা করতেছেন আমি জানি এখন। আর ম্যানেজমেন্ট এখানে গিয়া দেখবে না, ম্যানেজমেন্ট এখানে গিয়া দেখবে না আপনি কি করতেছেন, ম্যানেজমেন্ট দেখবে এই বোর্ডটা ফলো করবে, তারা এখানে ফলো করবে এভরিডে, তারা দেখবে আপনি কি কাজ করতেছেন, ওই মাসুদ কি কাজ করতেছে, এই মশিউর ভাই কি কাজ করতেছে, সবার এই স্টোরিগুলো এখানে দেওয়া থাকবে, এখানে নামগুলো থাকবে, দেখেন আজাদ খন্দকার, ইউসুফ, এখানে সবারগুলো এখানে দেওয়া থাকবে। এবং আপনি যে কাজ করতেছেন এই কাজ এখানে প্রোগ্রেস কোথায় হইতেছে, এটা যদি এখানে 3 দিন 4 দিন থাকে তাহলে এখানে রেড হওয়া শুরু হবে, দেখবেন এই দেখছেন এখানে রেড হয়ে গেছে, এর 36 দিন এখানে আছে। ম্যানেজমেন্ট যদি এখানে আসার পরে সে দেখে এটা রেড হয়ে গেছে, তাহলে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে এটা তোমার কোনো প্রবলেম হইতেছে এটা কাজ করতে, তোমার কোনো হেল্প লাগবে, এইভাবে জিজ্ঞেস করবে, বলবে না কেন এতদিন, বলবে কেন তোমার কি কোনো হেল্প লাগবে, কোনো স্টাক হয়ে গেছে কোনো কিছুতে, সুন্দর করে বলবে, আর একটু ভদ্র ভাষায় বলবে। এইটা আসলে জাস্ট ট্র্যাকিং করার জন্য আপনি কি কাজ করতেছেন। আর মেইন কাজ করবেন তো আপনি টেস্ট কেস গুলো ওপেন করবেন, ওপেন করার পরে টেস্ট কেসটা এক্সিকিউট করবেন, এটা হচ্ছে আপনার কাজ, এখানে এসে এক্সিকিউট করবেন। ভাইকে আর একটু ক্লিয়ার করার জন্য বলি, আপনি যদি চান যে 2-3টা মনিটর আপনার সামনে রাখার জন্য, তাও পারবেন আপনি সাইমultaneously, যে আপনি তা না সেটা আপনি একটার পর একটা আপনার পেজ ওপেন করতে হবে, এবং 2-3টা মনিটর সাধারণত নিশ্চয়ই ইউজ হয় না। হয় হয় আপনার এক টেবিলে 3টা মনিটর আছে, আমি প্র্যাকটিক্যাল লেভেলে 9 মাস কাজ করছি, এই জন্য আমি জানি একটু। তো আপনার এক টেবিলে আপনি 3টা মনিটর অনায়াসে রাখতে পারবেন, এবং একটা মাউস দিয়ে 3টা মনিটরই আপনি মনে করেন সামনাসামনি ডাইন পাশে বাম পাশে এবং মাঝখানে। শুনেন এটা কাজ, শুনেন এটা মনিটর মিনিমাইজ করলেন, এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে মনিটর কেন লাগে, মনে করেন আপনি এটা টেস্টিং করবেন এই সাইটটা, এখন আপনি বারবার এখানে গিয়া স্টেপটা দেখলেন, দেখার পরে আবার এখানে আসলেন, এখানে এসে স্টেপটা এক্সিকিউট করলেন, এটা অনেক টাইম লাগে। হবে কি আপনি এই পুরো উইন্ডোটা আপনি আরেকটা মনিটরে নিয়ে যাবেন, নিয়ে গিয়া আপনি আপনার এই উইন্ডোটা আরেকটা মনিটরে থাকবে, আপনি ওই মনিটরে দেখবেন স্টেপটা আর এই মনিটরে এক্সিকিউট করবেন, তাইলে আপনি অনেক ফাস্টার এক্সিকিউট করতে পারবেন। এই জন্য মাল্টিপল মনিটর এই ধরনের। এরপরে কেউ আছে, তারপরে ইনস্ট্যান্ট মেসেজিং কিছু সিস্টেম থাকে, মনে করেন আমরা স্ল্যাক ইউজ করি, এই যে স্ল্যাকটা কেউ আছে একটা মনিটরে স্ল্যাকটা ওপেন রাখে, স্পেশালি এই ল্যাপটপের যে মনিটর ওটাতে স্ল্যাকটা ওপেন করে রাখে যাতে কেউ মেসেজ দিলে দেখতে পারে। কেউ আছে ইমেইলের জন্য ইমেইলটা আরেকটা মনিটরে ওপেন রাখে যাতে ইমেইল করতে পারে। এইভাবে মনে করেন কাজের ফাস্টারের জন্য, কাজ ফাস্ট করার জন্য এক একজনের এক এক ধরনের প্র্যাকটিস আছে, তবে মনিটর 2-3টা থাকলে অনেক ফাস্টে কাজ করা যায়। স্পেশালি 2টা খুবই ইম্পর্টেন্ট, 2টা মনিটর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য এই আইটিতে যারাই কাজ করবেন, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যারা যাবেন বা কাজ করবেন, দেখবেন সবারই 2টা মনিটর মিনিমাম আছে, আর কারো 3টাও আছে। আর কেউ আছে 2টা ইউজ করে, কেউ আছে আসলে ইউজ করে না 2টা, সে তার ল্যাপটপের মনিটর ইউজ করে আর একটা এক্সটার্নাল একটা মনিটর ইউজ করে, ডিপেন্ড করে। ম্যাক্সিমাম মানুষ 2টা ইউজ করেই আমি দেখছি, তারা আমার জানা মতে। এনিওয়ে, আর কোনো প্রশ্ন আছে কারণ আমরা সাধারণত হয়ে গেছে। ভাই আপনার যে ভি মডেলটা যে দেখাইলেন ইউসুফ ভাই, ওইটা কি আসলে ওইখানে ডেভেলপারের কাজ কোথা থেকে, কোন জায়গায় ইমপ্লিমেন্টেশনের পরে, নাকি ওই ভি মডেলের ভিতরেই কাজটা শুরু করে? হ্যাঁ, নাকি এই যে ভি মডেল এই যে ইমপ্লিমেন্টেশন দেখতেছেন, জি, এটার পরে শুরু করে তার কি বলে ডেভেলপ। ইমপ্লিমেন্টেশন মানেই হচ্ছে ডেভেলপমেন্ট, হচ্ছে ঠিক আছে। ইমপ্লিমেন্টেশন মানে আপনি ইমপ্লিমেন্ট করতেছেন, এটা হচ্ছে ডেভেলপমেন্ট। তার মানে আমরা কি ভি মডেলটাকে বলতে পারি স্ট্যাটিক টেস্ট? ভি মডেলকে কি বলতে পারি আবার বলেন প্রশ্নটা কি? স্ট্যাটিক টেস্ট, যেটা আমরা রাগিশ আপনি বলছেন স্ট্যাটিক টেস্ট। ডাইনামিক, এটা স্ট্যাটিক টেস্ট গুলা, এই যে হ্যাঁ এই অংশকে বলতে পারি স্ট্যাটিক টেস্ট। এগুলা এই যে প্রিপারেশন অফ অ্যাকসেপ্টেন্স টেস্ট, সিস্টেম টেস্ট, এগুলো সব স্ট্যাটিক। হ্যাঁ, এগুলো স্ট্যাটিক। আচ্ছা, আর ওই যে কি ট্রেসেবিলিটি যেটা বলছিলেন আপনি, ওইটা কি একেবারে আপনার বিগিনিং থেকে শুরু হয়? এটা কি ডাইনামিক আর স্ট্যাটিক দুইটার মধ্যে কি কম্বিনেশন থাকে নাকি না? ট্রেসেবিলিটি সব জায়গায় একদম শুরু, এই যে রিকোয়ারমেন্টে আপনি যখন এই প্রিপারেশন অফ অ্যাকসেপ্টেন্স টেস্ট কেসগুলো করবেন, এগুলো আপনি এই রেকর্ড করবেন যখন এই আপনার টেস্ট ট্রেইলে, এগুলা হচ্ছে এই রেকর্ড হয়ে গেছে, এইটাই ট্রেসেবিলিটি। ট্রেসেবিলিটি মানে সবকিছু রেকর্ডেড থাকতে হবে। আচ্ছা, ঠিক আছে, জি।
ওকে ওকে ঠিক আছে, তাইলে আমরা আজকে এখানেই শেষ করি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান, ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই, আর ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ ভাই, জাযাকাল্লাহ। পার্সেন্টেজ হ্যাঁ সরি, হ্যাঁ পার্সেন্টেজ সবাই যদি একটু ইমেল অ্যাড্রেস গুলো আবার দেন আমার সুবিধা হয়। আমি জানি দুই একজন চলে গেছে, অসুবিধা নাই, যে যারা গেছে তাদের অসুবিধা নেই। আমার ইমেল অ্যাড্রেস গুলো আবার দিয়ে দেন। আমি এই ইমেল অ্যাড্রেস গুলো গত ক্লাসে নিছি, এগুলো কয়েকটা ক্লাসে নিব, নেওয়ার পরে ইনশাআল্লাহ আমি একটা ধারণা পাবো কারা কারা রেগুলার আসে। সবাই প্লিজ আবার ইমেল অ্যাড্রেস গুলো দিয়ে দেন ইতে, আমি এগুলা ইনশাআল্লাহ কপি করে নিয়ে নিব। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান ইউসুফ ভাই। ওকে ভাই, দোয়া করবেন ইনশাআল্লাহ। আনু ভাই জি, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের জন্য দোয়া করেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সবাই সবার জন্য দোয়া করেন ইনশাআল্লাহ। ইউসুফ, ওই ইয়ার কাজটা আমি ওয়ার্ডপ্রেসের কিছু কাজ পারতাম আগে, অনেকদিন করি না তো। তুমি তো বলছিলে একটু হেল্প লাগবে, যদি যদি মনে হয় তাহলে আমাকে দিতে পারো আর কি, ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, আমি ওই ওয়ার্ডপ্রেসের আমাদের যে ওয়েবসাইটটা করতেছি, আমাদের কিউএ ইনস্টিটিউট, ওইটা কমপ্লিট করা দরকার। ওইটা কমপ্লিট হইলে আমরা ওখান থেকে মানুষের সাথে কমিউনিকেট করতে পারবো। আমি দিব তোমাকে, ঠিক আছে? আমি মোটামুটি 2 সপ্তাহ বাসাতেই আছি আর কি, free আচ্ছা আছি। ঠিক আছে, আমি দিব। তো সেই ক্ষেত্রে হয়তো প্রাথমিক কিছু দিক নির্দেশনা দিলে আমি হ্যাঁ পারবো হ্যাঁ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, হুম। আচ্ছা ঠিক আছে, আমি সবার ইমেল অ্যাড্রেস পাই গেছি ইনশাআল্লাহ। যাই, এখন রাখি ইনশাআল্লাহ, পরে ইনশাআল্লাহ কথা হবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।